সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিড দ্য মাইন্ডের আরেকটি এপিসোড শুরু করছি। আজকে আমাদের বক্তারা হলেন বা অতিথিরা হলেন সবাই কেমব্রিজ এবং অক্সফোর্ডের স্কলার, এবং আমরা আজকে তাদের কাছ থেকে বিভিন্ন তাদের অভিজ্ঞতা শুনবো কেমব্রিজ অক্সফোর্ডে যাওয়া থেকে শুরু করে সেখানে থাকা সংশ্লিষ্ট। আশা করছি আপনারা যারা শ্রোতা আছেন তারা সেখান থেকে অনেক দিক নির্দেশনা পাবেন গুরুত্বপূর্ণ। সেগুলো আপনাদের প্ল্যানিংকে, যারা স্কলারশিপ নিয়ে চিন্তা করছেন বা পোস্টডক নিয়ে ভাবছেন, তাদের কিছুটা উপকার হবে বলে আশা করছি। আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের লাইভে যে লিঙ্কটা দেওয়া আছে বেসিক্যালি আমার পেজে, সেখানে করতে পারেন। সেখানে করলে সরাসরি আমরা প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে পারবো। আদারওয়াইজ হয়তো আমাদের পক্ষে ডিফিকাল্ট হবে কোয়েশ্চেনগুলোকে অ্যাড্রেস করা। সো আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমার পেজের ভিডিও লিঙ্কের নিচে সরাসরি করতে পারেন। শুরুতেই আমি পরিচয় পর্বে চলে যাই। প্রত্যেককে নিজে নিজের পরিচয় দেবে, তারপরও আমি শর্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। প্রথমেই রয়েছে মোকাররম, তারপরে রয়েছে আলিফা হক, তারপরে রয়েছে সিনায়াত, দেন রাফিক ওয়াদুদ, আর ডক্টর তারিকুল ইসলাম। তো আমি প্রথমেই মোকাররম হোসেন তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করি। আমি মোকাররম হোসেন। আমি এই মুহূর্তে ম্যানচেস্টারের ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট সেখানে কাজ করছি সিনিয়র কম্পিটিশনাল বায়োলজিস্ট হিসেবে। আর এর আগে আমি কেমব্রিজে পিএইচডি করেছি এবং তারপর আমি কিছুদিন পোস্টডকও করেছি ম্যানচেস্টারে আসার আগে। আর বাংলাদেশে আমার পড়াশোনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। সেখান থেকে আসলে আমার যাত্রা কম্পিটিশনাল বায়োলজি এই ফিল্ডে, এবং ইউকে তে আমার পড়াশোনার শুরুটা কম্পিটিশনাল বায়োলজি দিয়েই। এখনো আমি কাজ করছি, গত 10 বছর ধরে কম্পিটিশনাল বায়োলজি নিয়ে কাজ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপরে আমি চলে যাব পরবর্তীতে আলিফা হকের কাছে। হাই, থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর। সো আমি আমার আন্ডারগ্র্যাড করেছি জুওলজিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরে ফিশারিজ একটা মাস্টার্স করেছি। ওই মাস্টার্সটা করতে করতেই আমি এখানে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে, এন্ড আই ডিড অ্যানাদার মাস্টার্স বায়োডাইভার্সিটি কনজারভেশন এন্ড ম্যানেজমেন্টে। তারপরে আই ওয়েন্ট ব্যাক টু বাংলাদেশ। ওখানে আমি 3 বছর কাজ করেছি অ্যাজ আ লেকচারার এট দি ডিপার্টমেন্ট অফ জুওলজি ঢাকা ইউনিভার্সিটি, এবং পিএইচডি শুরু করেছি গত বছরের শেষের দিকে। আমার পিএইচডির কাজ হচ্ছে বাংলাদেশের মেরিন কনজারভেশন নিয়ে, বে অফ বেঙ্গলে স্পেশালি শার্কস এন্ড রেইস নিয়ে। থ্যাংক ইউ। গুড, থ্যাংক ইউ। এবার আমরা যাব সিনায়াতের কাছে। সিনায়াত মেহজাবিন, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি সিনায়াত মেহজাবিন। আমি এই মুহূর্তে পিএইচডি করছি, পিএইচডি থার্ড ইয়ার আছি। আমি ফার্মাকোলজিতে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এর আগে আমি আমার বাংলাদেশে পড়াশোনা ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমি ব্যাচেলর অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পাশ করেছি। এরপরে আমি অক্সফোর্ডে যাই মাস্টার্স করতে ফার্মাকোলজিতে, এবং মাস্টার্স করার পর আমি দেশে কিছুদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাজ এ লেকচারার জব করেছি, আর তারপরে আমার পিএইচডির জন্য আসা কেমব্রিজে। ধন্যবাদ। Thank you, Bhaiya, for inviting me, firstly. And আমার ব্যাচেলার্স করি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। ওইটা করার পর আমি 2013-14 এ মাস্টার্স এমএসসি ইন ফার্মাকোলজি করি ইন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, and then I come back to Bangladesh. I work as a lecturer for 3 years in Department of Pharmaceutical Sciences in North South University. এরপর আমি পিএইচডি শুরু করি। এখন আমি থার্ড ইয়ারে আছি পিএইচডি কেমব্রিজে ইন বায়োলজিক্যাল সায়েন্সেস। সবশেষে আমরা যাব ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে। তারিকুল ইসলাম স্যার হলেন আমার কলিগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উনি স্যার, আপনাকে কি শুনতে পাচ্ছেন? স্যার ফ্রি হয়ে আছে। আচ্ছা, আপনার পিকচার ফ্রি হয়ে আছে। আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিতেন ভালো হতো। জি, আমি থ্যাংক ইউ ফেরোজ। আমি আসলে আমার ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে ওইভাবে পড়ার সুযোগ হয় নাই, অনেস্টলি স্পিকিং, বাট রাইট আফটার মাস্টার্স ফ্রম গভর্নমেন্ট এন্ড পলিটিক্স I did work with UN system, spent more than 7 years, particularly Bangladesh UNDP তে ছিলাম, then I was posted in China, Indonesia and Nepal to some extent. তো after 7 years of service তারপর জাহাঙ্গীরনগরে জয়েন করি। সুযোগ হয় শিক্ষকতায় ফিরোজের কলিগ হওয়ার জন্য।
তো পড়াশোনা খুব বেশি করতে পারি নাই, তারপর পিএইচডি করার পরে এখান থেকে আমি মুকাররম ভাই হাসছে, ভেরি ভেরি হ্যাপি টু সি ইউর ফেস। তারপর 2018-এ অক্সফোর্ড ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে আপনার ভিজিটিং স্কলার হিসেবে যাই। তো ওইখান থেকে আসলে অক্সফোর্ডে পড়ার একটা সুযোগ হয়ে যায়। আর এখন তো অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি গভর্নমেন্ট পলিটিক্সে। আর এই বছর আমার ক্যামব্রিজে যাওয়ার কথা ছিল পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে এপ্রিলে। আনফরচুনেটলি বিকজ অফ প্যান্ডেমিক এটা পোস্টপোন হয়েছে, বাট রিস্কেডিউল হবে। হোপফুলি দ্য মোমেন্ট সিচুয়েশন গেট বেটার। থ্যাংক ইউ। আপনার গল্পটা সব থেকে এক্সাইটিং। আপনি বাংলাদেশে বসে অনার্স মাস্টার্স পিএইচডি করে দেন আপনি অক্সফোর্ড কেমব্রিজের মতো জায়গায় পা ফেলতে পারছেন, সাহস করছেন। এই সাহসটা অনেকেই পারে না বা করতে পারে না। আচ্ছা, আমি আমার পরিচয়টুকু দিয়ে নিই, আমার পরিচয়টা মিসিং হয়ে গেছে। সো আমি ডক্টর ফিরোজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি সহযোগী অধ্যাপক হিসেবে। ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করে দেন জাহাঙ্গীরনগরে শিক্ষকতা করেছি। এর আগে দুটো ইউনিভার্সিটিতে ছিলাম। দেন আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে যাই 2014-তে, পিএইচডি শেষ করে ফিরি 2019-এর জানুয়ারিতে। এর মাঝখানে স্কলারশিপ নিয়ে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, এগুলো আমরা পরবর্তীতে আলোচনায় আসবে আমাদের। সো পরিচয় পর্বের পরে আমরা কিছু স্পেসিফিক কোয়েশ্চেনে চলে যাব। আশা করছি প্রশ্নগুলোর উত্তর অনেকের কাজে দিবে প্ল্যানিং করতে। আর আমি দর্শকদের সুবিধার্থে কোয়েশ্চেন যেগুলো করবো বা প্রশ্ন যেগুলো করবো সেগুলো আমাদের স্ক্রিনের নিচে আসতে থাকবে। সো প্রথম প্রশ্ন আমি যাব ডক্টর মোকাররম হোসেনের কাছে। সো ইউকেতে মাস্টার্স করাটা আপনি কেমব্রিজের ইউকেতে আপনি মাস্টার্স করেছেন ম্যানচেস্টারে, দেন আপনি কেমব্রিজে মুভ করেছেন। আপনি ইউকেতে মাস্টার্স করাটা কেমব্রিজে যাওয়ার জন্য কতটা সহায়ক বলে মনে করছেন, আর কেন অক্সফোর্ডে না গিয়ে আপনি কেমব্রিজে গেলেন? আচ্ছা, ধন্যবাদ ফিরোজ। প্রথম প্রশ্নটার আগে একটু আমি আমার জার্নিটা একটু বলি। সেটা হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম। তো মাস্টার্সের সময় আমি আসলে বায়োইনফরমেটিক্স এর উপর আমার একটা কোর্স ছিল, তো ওটা পড়তে গিয়ে আমি আসলে আগ্রহী হই বায়োইনফরমেটিক্স নিয়ে পড়াশোনা করার জন্য বা গবেষণা করার জন্য। তো যখন আমি মাস্টার্সের জন্য কমনওয়েলথ স্কলারশিপটা পাই, তখন আমি খুঁজছিলাম যে ইউকেতে ভালো কোথায় বায়োইনফরমেটিক্স উপর আমি একটা মাস্টার্স করতে পারি। তো আমার স্ত্রী ও ম্যানচেস্টারে যেহেতু আমার আগে মাস্টার্স করে গিয়েছে, তো আমার কাছে মনে হয়েছিল যে ম্যানচেস্টারে মাস্টার্স করাটা আমার জন্য খুব ভালো হবে, যেহেতু আমি ওর কাছ থেকে অনেক পরামর্শ পাবো। তো আমি এখানে যখন মাস্টার্স করতে এসেছিলাম, তখন প্রথমে আমি আমার নিজের এক ধরনের পরিবর্তন সেটা আমি বুঝতে পারি। আমাদের বাংলাদেশে পড়াশোনার যে সিস্টেম, সেই সিস্টেম থেকে ইউকের পড়াশোনার সিস্টেমটা অনেকটা ভিন্ন। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই আমরা পড়াশোনাটাকে একটা গদবাঁধা জায়গার মধ্যে নিয়ে আসি। আমরা হয়তো একটা বই পড়ি এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষা দিই। সেখানে চিন্তার খোরাকটা খুব কম থাকে, বা প্রশ্ন করার, সেই প্রশ্নটা চ্যালেঞ্জ করার, কোন একটা বিষয়কে চ্যালেঞ্জ করা, শিক্ষক হোক বা কলিগ হোক, পিয়ার হোক, তাকে কোশ্চেন করার, চ্যালেঞ্জ করার যে বিষয়টা, সেই বিষয়টা ছিল না। তো যখন আমি ম্যানচেস্টারে পড়তে আসি, তখন আমি দেখি যে না, এখানকার পড়াশোনার যে ধরনটা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি চিন্তা করার এবং নিজেকে, নিজের একটা অবস্থান তৈরি করে কোনো একটা বিষয় নিয়ে মতামত দেওয়ার একটা সুযোগ আছে, এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, সেটাকে খুব পছন্দ করা হয়। তো মাস্টার্স শেষ করতে করতে আমি মোটামুটি এখানকার যে আমি বলবো মাইন্ডসেট যেটাকে বলে, এখানকার মন মানসিকতা, সেটাকে ধারণ করার চেষ্টা করেছিলাম। এবং যখন আমার পরবর্তী গবেষণার জন্য চিন্তা করছিলাম, তখন আমি দেখলাম যে আমার জন্য ইউনিভার্সিটি কোথায় আমি করব সেটা সিলেক্ট করা, বা কোন বিষয় করব সেটা সিলেক্ট করা, কোন সুপারভাইজারের কাছে করব সেটা সিলেক্ট করাটা অনেকটা সহজ হয়ে গেল, যেটা হয়তো বাংলাদেশে বসে আমি যদি করতে হতো আমি পারতাম না। সেই ক্ষেত্রে আমি হয়তো কেমব্রিজ বা অক্সফোর্ডের নামটাকে অনেক বেশি প্রাধান্য দিতাম। গবেষণার ক্ষেত্রটা বা যার সাথে আমি গবেষণা করব সেই মানুষটার গবেষণার অতীত, সেইটা হয়তো আমার কাছে খুব একটা প্রাধান্য পেত না। ইউকেতে মাস্টার্স করার ফলে, ম্যানচেস্টারে বিশেষ করে মাস্টার্স করার ফলে, আমার চিন্তা ভাবনার যে দৃষ্টিভঙ্গির যে প্রসারতাটা, এই প্রসারতাটা তখন চলে আসে। তো যখন আমি পিএইচডি ফান্ডিং খুঁজছিলাম, এবং পিএইচডি মোটামুটি আমি ফান্ডিং পাবো এরকম নিশ্চিত হয়ে গিয়েছিলাম, তখন আমি সবচেয়ে প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হলো, আমার মাস্টার্সের যে সুপারভাইজার ছিলেন, উনি ওনার ফিল্ডে খুব বিখ্যাত একটা মানুষ, ইভলিউশনারি বায়োলজি, কম্পিটিশনাল ইভলিউশনারি বায়োলজির খুবই বিখ্যাত মানুষ। তো
আমি খুব লাকি তার সাথে কাজ করতে পেরে, এবং আমি তাকে তখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে একটু বলো। আরেকটা জিনিস একটু বলে নিই যে আমরা বাংলাদেশ থেকে অনেক সময় শিক্ষকদেরকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাই ব্যবহারের ক্ষেত্রে, আমাদের আচরণের ক্ষেত্রে। এখানে অনেকটা বন্ধুর মতো বা অনেকটা কলিগের মতোই আসলে আমাদের আচরণটা। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমার আসলে কি করাটা উচিত হবে। তো আমি আসলে খুব মানে আগ্রহী ছিলাম ওর সাথে আমার পিএইচডিটা করার জন্য, কারণ আমি ওর সাথে কাজ করে খুবই হ্যাপি ছিলাম। বাট ও ওই সময়টাতে চাকরি চেঞ্জ করে সুইডেনে চলে যাওয়াতে এবং আমার স্ত্রী তখন ম্যানচেস্টার অলরেডি পিএইচডি শুরু করাতে আমাকে ইউকের মধ্যেই চিন্তা করতে হয়েছে। তো ও তখন আমাকে পরামর্শ দেয় যে তুমি আমার যে পিএইচডি সুপারভাইজার তার সাথে কেন আমি কথা বলছি না, কারণ আমার গবেষণা ক্ষেত্রটা এবং তার গবেষণা ক্ষেত্রটা অনেকটাই কাছাকাছি ছিল। এবং আমার মাস্টার্স সুপারভাইজার ডক্টর সাইমন উইলেন, ওর কাছে মনে হয়েছিল যে আমি আমার পিএইচডি যে সুপারভাইজার সাইমন ফ্রস্ট, আমি তার সাথে কাজ করলে আমি অনেক কিছু শিখতে পারবো এবং আমি কন্ট্রিবিউট করতে পারবো। তো এই যে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে আমরা বলি ব্ল্যাঙ্কেট ইমেল করা, সবাইকে ইমেল করে বলে যে আমি কাজ করতে চাই, না জেনে যে আমি আসলে কি করতে চাচ্ছি বা আমার এক্সপার্টিসটা কোথায় ফিট করবে। আমি একটু বেটার পজিশনে ছিলাম এই কারণে যে আমার কিছুটা গবেষণা করা ছিল এবং আমি এই পরামর্শগুলো পাচ্ছিলাম আমার সুপারভাইজারের কাছ থেকে, এবং আমি কিছুটা হলেও তাদের সাথে কমিউনিকেট করতে পারছিলাম। তো এইটা আমাকে আসলে অনেক বেশি সহায়তা দিয়েছে। আর আরেকটা বিষয় যেটা আত্মবিশ্বাস। আমি যখন কেমব্রিজে অ্যাপ্লাই করছিলাম তখন আমার কাছে মনে হয়নি যে আমি এটা পারবো না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি পাবো, আমার সেই যোগ্যতাটা আছে, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে চলে আসছিল। এবং আমার কাছে মনে হয়েছিল যে হয়তো ফান্ডিংটাই আমার জন্য একমাত্র অন্তরায় হবে, কিন্তু আমার যোগ্যতা দিয়ে সুপারভাইজারকে ইমপ্রেস করা বা তাকে রাজি করানো আমাকে স্টুডেন্ট হিসেবে নেওয়ার ক্ষেত্রে, সেটা হয়তো বা কেমব্রিজে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে সেটা একটা অন্তরায় হবে। একটু বড় করে বলে ফেললাম। এবার সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেখানে আসছি, যে কেন অক্সফোর্ডে না গিয়ে আমি কেমব্রিজে গেলাম। অক্সফোর্ড এবং কেমব্রিজ দুটোই আমার কাছে সমান মর্যাদার এবং সমান লোভনীয় ছিল, কিন্তু যখন আমি আমার পিএইচডি প্রোগ্রামটা চিন্তা করছিলাম এবং সুপারভাইজার চিন্তা করছিলাম, তখন আমার প্রথম মাথায় চিন্তা ছিল যে আমার কাজের সাথে ম্যাচ করে এমন একজন সুপারভাইজারের কাছে আমি যাব যে আমার স্কিলটাকে অ্যাপ্রিশিয়েট করবে এবং আমি সেখানে শিখতেও পারবো। তো যেই কারণে আমার আমার মাস্টার্সের সুপারভাইজারের রেকমেন্ডেশন অনুযায়ী আমি আসলে ডক্টর সাইমন ফ্রস্টের সাথে যোগাযোগ করি, এবং উনি যখন আমাকে বলেন যে উনি আমার সাথে আমাকে পিএইচডি গবেষক হিসেবে নিতে রাজি আছেন, তখন আসলে আমি আর অক্সফোর্ডে কারোর সাথে যোগাযোগ করিনি। এটা কমপ্লিটলি অ্যাবসলিউটলি হচ্ছে আমার recommendation coming from my master supervisor এবং the field that my PhD supervisor was working on matching with what I wanted to do. So ওই কারণেই আসলে আমার অক্সফোর্ডে না গিয়ে কেমব্রিজে যাওয়া হয়েছে। আর একটু ছোট করে জানতে চাই, আপনি কি আর অন্য কোথাও ট্রাই করেছিলেন স্কলারশিপের জন্য বা ফান্ডিং এর জন্য অন্য কোনো দেশে? আমি অন্য কোনো দেশে ট্রাই করিনি, কারণ যেহেতু আমার স্ত্রী এখানে পিএইচডি করছিলেন, তো আমার আসলে অন্য কোনো দেশে ট্রাই করার মানে ইচ্ছাও ছিল না। বাট আমি অন্য ইউনিভার্সিটিতে ট্রাই করেছি, যেমন আমি ইয়র্ক ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে কথা হয়েছিল, আমি তার কাছে অ্যাপ্লাই করেছিলাম। আমি ম্যানচেস্টারের একজনের সাথে অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে আমার ফান্ডিং অ্যাডমিশন হয়ে গিয়েছিল। বাট শেষ পর্যন্ত আসলে কেমব্রিজ নামটার লোভটা আসলে আমি এড়াতে পারিনি। তাহলে আপনি মাস্টার্সে গিয়েছিলেন কমনওয়েলথে এবং পিএইচডি তে গিয়েছিলেন আইডিবি স্কলারশিপে, রাইট? আইডিবি কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপে, জি। ওকে, এবার আমরা চলে যাব আলিফা হকের কাছে। আপনার গল্পটা একটু শুনি। আপনি অক্সফোর্ডে মাস্টার্স করতে যাওয়াটা কতটা চ্যালেঞ্জিং মনে করেছিলেন, যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি যাচ্ছিলেন? আর দ্বিতীয়বার কেন আপনি অক্সফোর্ডকে বেছে নিলেন, কেমব্রিজে না কেন? আনমিউট করতে হবে আপনাকে, সরি। এখন শোনা যাচ্ছে। Thank you very much for your question. Interesting question. আমি যেটা আসলে বলতে চাই, আমি যে সাবজেক্টে আন্ডারগ্র্যাড করেছি, জুওলজি, প্রাণীবিদ্যা, আপনারা সবাই জানবেন যে জেনারেলি ঢাকা ইউনিভার্সিটিতে অথবা বাংলাদেশের পুরো এডুকেশনাল ক্লাইমেটেই এই সাবজেক্টগুলোকে বটনি, জুওলজি খুব গ্ল্যামারাস ভাবা হয় না। কোনো একজন স্টুডেন্ট যদি ঢাকা ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলো পায়, ধরেই না হয় তিনি এটা নিজে থেকে চুজ করেন নাই, এবং যেহেতু উনি অন্য ভালো সাবজেক্টগুলো পান নাই, সো জেনারেলি শেষমেশ এটাতে তাকে ভর্তি হতে হয়েছে। এবং এটা খুব মিথ্যাও না, এটার কারণও আছে। তার কারণ হচ্ছে আমরা আসলে এডুকেশনের দিক থেকে যেই
সাবজেক্টের জব সেক্টরটা ভালো অথবা একটু গ্ল্যামারাইজ করা হয়েছে ওটাকেই তো উপরের দিকে চিন্তা করি, এবং তারপরে অন্য যে সাবজেক্টগুলোর আসলে যে অঢেল সুযোগগুলো আছে ওগুলো আর চিন্তা করে দেখি না। তো আমি সেম মেন্টালিটি নিয়ে জুওলজি পড়া শুরু করেছিলাম ফার্স্ট ইয়ার। একটু ইন্টারাপ্ট করি। মানে আমার কাছে এই যে সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন এবং সেই অনুযায়ী মেরিটের একটা ক্লাসিফিকেশন, এটা আমার কাছে খুবই অপছন্দের একটা কাজ। আমরা অ্যাডমিশন টেস্টে একটা কথা বলতে চাই। অ্যাডমিশন টেস্টে একটা স্টুডেন্ট 1 বা 2 নম্বর কম পেয়ে বিভিন্ন সাবজেক্টে চলে যায়, এটা ওভারঅল তারপরেই হঠাৎ করে যেন কনফিডেন্সটা আপস এন্ড ডাউন হয়ে যায়। যে ছেলেটা হয়তো কম্পিউটার সায়েন্স বা মাইক্রোবায়োলজি বা ফার্মেসি বা জেনেটিক্স ছিল, তার কনফিডেন্স লেভেল একরকম, অথচ 1 নম্বর কম পেয়ে যে ছেলেটা বোটানি বা জিওলজিতে ভর্তি হলো তার কনফিডেন্স লেভেল সম্পূর্ণ ডিফারেন্ট। এটা আমার মনে হয় আমাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাপার, আমাদের এই জায়গায় ওয়ার্কআউট করা উচিত নিজেদের জায়গা থেকে। সরি, না খুব ভালো পয়েন্ট বলেছেন। আর এটার একটা কারণও আছে, সোশিয়েটাল একটা নেগেটিভ তৈরি হয়ে গেছে। তো আপনি আপনার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব পর্যন্ত সবাই আপনাকে যেভাবে মূল্যায়ন করে, একটা সময় কিন্তু আপনিও নিজেকে ওভাবেই মূল্যায়ন করতে শুরু করেন। আর এই কনফিডেন্সটা ভাঙার পেছনে আমার মনে হয় আমরা যারা টিচিং জবে আছি তারাও যে খুব ভালো কাজ করছি তাও না, আমাদের স্টুডেন্টদেরকেও যে আমরা ওই জায়গায় পৌঁছে নিতে পেরেছি যে বায়োকেমিস্ট্রি একটা স্টুডেন্ট হয়তো তোমার থেকে 0.5 নাম্বার বেশি পেয়ে বায়োকেমিস্ট্রি পেয়েছে, মেরিটের দিক থেকে নিঃসন্দেহে তোমার সাথে তার কোনো তফাৎ নেই, কিন্তু তারপরেও যে সে ওই কনফিডেন্সের জায়গায় পৌঁছাতে পারেন, এটা আমাদের নেগেটিভের সোশিয়েটাল নেগেটিভের বাইরেও আমাদের নিজেদেরও কিছু অদক্ষতা তো আছে, তো ওইখানে কাজের সুযোগ আছে। তো আমি যেটা বলছিলাম, তো আমি ওই মাইন্ডসেট নিয়ে পড়াশোনা শুরু করেছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছি, কোনো মোটিভেশন নাই, সামনে কোনো আইডলও কিন্তু নাই। আপনি জুওলজিতে পড়ে অনেক ভালো যারা করেছে তারাও জুওলজি নিয়ে হয়তো খুব ভালো করেন নাই, অন্য কোনো সেক্টরে চলে গেছেন, পলিটিক্স করেছেন অথবা অ্যাডমিন ক্যাডারে গেছেন অর সামথিং লাইক দ্যাট। সো এটারও একটা ব্যাপার ছিল, যারা আমাদের সেক্টরে খুব ভালো করেছে রিসার্চের ক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে, তাদেরকে খুব এক্সেন্ট্রিক ভাবা হতো, যে ফিল্ড ওয়ার্ক করে, সারাক্ষণ বাইরে বাইরে ঘোরাঘুরি করে, ফিউচার কি হবে এগুলো করে। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং মাইন্ডসেট দ্যাট উই ওয়ার গোয়িং থ্রু। What I found out, and I'm not really proud to say this, being a woman, it was a little more difficult than it was supposed to be. আমার সাবজেক্টের যে রিসার্চের কাজ করতে হয়, স্পেশালি যদি আপনি ওয়াইল্ড লাইফ বায়োলজি, ফিশারিজ বা মেরিন ইকোলজি নিয়ে কাজ করেন, ন্যাচারালি আপনাকে সমুদ্রে যেতেই হবে। তো ওই জায়গাগুলোতে অনেক ডিফিকাল্টি পাওয়ার পরে আমার মনে হয়েছিল আসলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এক ধরনের লেজিটিমেসি। আপনাকে কারো সামনে কিছু একটা প্রমাণ করতে হবে যে আপনার ওই যোগ্যতাটা আছে, এবং সেই যোগ্যতাটা শুধুমাত্র আপনি কাজ করছেন কেন যেন ওটা দিয়ে প্রমাণ হয় না। কিছু ক্ষেত্রে আপনি কোত্থেকে পড়াশোনা করেছেন, কি ধরনের পড়াশোনা করেছেন, আপনার পাবলিকেশন, কাজের ব্যাকলগ কি, সেটা দিয়েও প্রমাণ করতে হয়। তো ওই একটু জেদ থেকে আসলে ইউনিভার্সিটি খোঁজা শুরু করা, বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা তো ছিলই। ওখান থেকে আমি 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, অক্সফোর্ড, কেমব্রিজ এন্ড ইউসিএল। অক্সফোর্ডে অ্যাপ্লাই করা, I'll be honest, শুধুমাত্র নামের জন্যই যে I really wanted to be in one of the top schools. UCL এর কোর্সটা আমার খুব পছন্দ হয়েছিল, ওটা 2 বছরের একটা মাস্টার্স কোর্স ছিল, আর কেমব্রিজে ছিল 1.5 বছরের একটা এমফিল কোর্স। I got into all 3, কিন্তু অন্য দুটোতে যেটা আমার খুব পছন্দের কোর্স ছিল, অক্সফোর্ডের কোর্সটা থেকেও বেশি পছন্দের ছিল, ওটাতে যাওয়ার সুযোগ হয়নি, কেননা আমার স্কলারশিপ 1 বছরের ছিল, ওই কোর্সটা ছিল 2 বছরের। বাট আই থিঙ্ক আই টুক আ ভেরি গুড ডিসিশন অক্সফোর্ডে আসার পরে। আর আপনি যেহেতু চ্যালেঞ্জের প্রশ্নগুলো বলেছেন, প্রথম চ্যালেঞ্জ ছিল যে আসলে আপনি পরামর্শ নেওয়ার জন্য কার কাছে যাবেন। আমাদের এই ধরনের কোনো নেটওয়ার্ক ছিল না যে আপনি এমন একটা জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন যার আগে আপনি হয়তো অনেককেই স্পেশালি বায়োলজিক্যাল সায়েন্স বা জুওলজি রিলেটেড পড়াশোনা করেছে এরকম কাউকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু অক্সফোর্ডে কিন্তু অনেক বাংলাদেশি পড়াশোনা করেছে, সোশ্যাল সায়েন্স আছে, ল আছে, এন্ড অনেক গুণী মানুষরা আছেন যারা এখান থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আমাদের সাইডে স্পেশালি জুওলজি, বটনিতে we couldn't really find much. So পরামর্শের জায়গাটাতে একটা ঘাটতি ছিল, যাই করছি নিজেকে খুঁজে করতে হচ্ছে, স্কলারশিপ কোনটা অ্যাপ্লাই করবো নিজেকে খুঁজে করতে হচ্ছে, আগে সুপারভাইজার খুঁজতে হবে নাকি মাস্টার স্টর্টে সরাসরি অ্যাপ্লাই করে ফেলতে হয়। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে সরাসরি কোর্স অ্যাডমিনিস্ট্রেটরদেরকে মেইল করতাম যে দেখো আমি প্রথমবারের মতো অ্যাপ্লাই করছি, আমি তোমাদের এই কোর্সটাতে অ্যাপ্লাই করতে চাই, তোমরা গাইড করবা কিনা যে আসলে আমাকে কোন কোন দিকে প্রস্তুতি নিতে হবে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে একদিনের মধ্যে উত্তর আসতো, এত ব্যস্ত কোর্স কোঅর্ডিনেটর থাকার পরেও আমি অন্তত 6টা কোর্স কোঅর্ডিনেটরকে মেইল করেছি এবং সবাই খুব দ্রুত উত্তর দিতেন। তো ওইভাবে আসলে গাইডেড হওয়াতে বোধহয় ব্যাপারটা একটু সহজ হয়েছে। তারপরে তো কিছু ইংলিশের একটা ব্যাপার আছে, আপনার আইএলটিএস এর একটা সার্টেন স্কোর থাকতে হবে, স্কলারশিপ আপনি পাবেন কিনা এই ধরনের ব্যাপার আছে।
আমি অক্সফোর্ডে অ্যাপ্লাই করেছি এবং অফার পেয়েছি আমার স্কলারশিপ হবার আগে। আমি অফার পাওয়ার পরে আই স্টার্টেড লুকিং ফর স্কলারশিপস। I got shortlisted for one of the scholarships. অক্সফোর্ডের নিজস্ব একটা স্কলারশিপ ছিল ওটার থেকে, but I did not get that. কিন্তু কমনওয়েলথ হয়ে যাবার পরে তো আর আসলে অন্য কোথাও দেখার সুযোগ হয়নি। So that's how challenges, একটু জেদ সবকিছু মিলিয়ে অক্সফোর্ডে ভাবে হয়েছে। আর যেটা আসলে মোকাররম ভাই বলছিলেন যে পিএইচডির ক্ষেত্রে আমি প্রথমবার বুঝতে পেলাম আসলে the name of the school doesn't really matter that much. It matters what you want to do. আপনার ওই কনভিকশন আছে কিনা, ওইখানে আপনি আসলেই 4 বছর একটা বিষয় নিয়ে কাজ করবেন সেই পরিমাণ ডিটারমিনেশন আছে কিনা। তো আমি যখন বাংলাদেশে ফেরত গেলাম তখন আমি জানতাম যে আমার একটা প্যাশন আছে ফর মেরিন ইকোলজি, মেরিন বায়োডাইভার্সিটি। তো আমি কিছু কোর্সে নিজস্ব কিছু ছোট ছোট প্রজেক্টে কাজ করা শুরু করলাম এবং তখন থেকে আমি দেখলাম যে আসলে বাংলাদেশে কাজ করার অঢেল, কেননা তেমন কিছুই করা হয়নি ইন টার্মস অফ ইনডেপথ রিসার্চ। আমি নিজেই একটা প্রজেক্ট লিখলাম, কিন্তু সমস্যাটা যেটা পিএইচডি তে হয়, আপনি যদি নিজের প্রজেক্ট লেখেন এবং আপনি যে সুপারভাইজারের সাথে কাজ করছেন সেটা তার নিজস্ব প্রজেক্ট না হয়, জেনারেলি সুপারভাইজাররা খুব একটা ইন্টারেস্ট দেখান না, বিকজ তাদের নিজস্ব ল্যাব আছে, নিজস্ব কাজ আছে, এক্সট্রা করে আরেকটা প্রজেক্ট নিতে চান না যেটা হয়তো ন্যাচারালি ওনার ফান্ডেড প্রজেক্ট না। কিন্তু আই ওয়াজ ভেরি অ্যাডামেন্ট যে আমি আমার প্রজেক্টেই কাজ করতে চাই এবং বাংলাদেশি ফিল্ড ওয়ার্ক হতে হবে। তো এবং তার পাশাপাশি আরেকজন ভদ্রলোক ছিলেন যিনি অক্সফোর্ডে পড়াতেন জুওলজিতে, অ্যালেক্স রজার্স, ওয়ান অফ দ্য টপ মেরিন ইকোলজিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওনার নিজস্ব রিসার্চ ভেসেল আছে, ওয়েস্ট ইন্ডিয়ান ওশানে কাজ করে। তো ওনার একটা কোর্স করার সুযোগ হয়েছিল, সেখান থেকে আমার খুব ইচ্ছে ছিল ওনার সাথে পিএইচডিটা করার, এবং ওনার সাথে পিএইচডি 2018-তে শুরু করবার কথাও ছিল, কিন্তু তারপর উনি আরেকটা প্রজেক্ট নিয়ে অক্সফোর্ড আর কাজ করলেন না, চলে গেলেন। তারপর আই হ্যাড টু ফাইন্ড অ্যানাদার সুপারভাইজার, বাট দ্যাটস হাউ আর কি আমার কাজের সূত্রে অক্সফোর্ডকে পরবর্তীতে চুজ করা হয়েছে, নট নেসেসারিলি দ্য স্কুল। ওকে, থ্যাংক ইউ আপু, খুব ইনফরমেটিভ এবং খুব চ্যালেঞ্জের গল্প শুনলাম। এবার আমরা চলে যাব রাসিক ওয়াদুদের কাছে। রাসিক ওয়াদুদ, ওকে, অক্সফোর্ড ছেড়ে আপনি কেন কেমব্রিজে পিএইচডি করতে আসলেন? অক্সফোর্ড নাকি কেমব্রিজ, কোন ইউনিভার্সিটি বেশি পছন্দ করছেন, কেন? অক্সফোর্ড ছেড়ে কেন কেমব্রিজ? আসলে অক্সফোর্ড এমন না যে ইটস নট লাইক দ্যাট আমি আপনার গল্পটা বলেন, মানে সরি আপনার গল্পটা একটু শুনতে চাই, মানে কিভাবে আসলেন অক্সফোর্ড পর্যন্ত সেটুকু যদি বলেন সেটা ভালো হয়। তো আমি 2012-এ আমার ব্যাচেলারটা শেষ করি নর্থ সাউথে, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে। অ্যান্ড ওখানে আমি নর্থ সাউথে ঢুকি ব্যাচেলার্সে 2009-এ। তো ওই সময় 2012-এর দিকে আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আসলে যেটা আপুও বলছিল, আলিফা আপু, ইন লাইন উইথ হার কনভারসেশন, দ্যাট গাইডেন্সটা পাওয়া ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি ফার্মাসিউটিক্যালসে যদি যায়, ফার্মাসিতে যদি হয়, ওইটা আইদার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মানে মার্কেটিং, প্রোডাকশন, সেলস, এদিকে রিসার্চ ক্ষেত্রে গেলে খুবই কম মানুষ রিসার্চের দিকে যাচ্ছে অথবা ফোকাসড হয়। তো 2009 অথবা 12-এর দিকে তখন আরো কম ছিল এরকম গাইডেন্সটা পাওয়া। সো বাট বাই 2012 যখন আমি আমার রিসার্চটা করি নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার রিসার্চে থাকি, তখন আমার মোটামুটি আই ওয়াজ কনফার্ম দ্যাট আমি রিসার্চ লাইনেই থাকতে চাই। I want to continue in the research and academic sector. যেভাবেই হোক। তো অফকোর্স এরপর নেক্সট স্টেপটা হচ্ছে টু অ্যাপ্লাই ফর মাস্টার্স। তো আসলে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আই নেভার ওয়ান্টেড টু অ্যাপ্লাই ফর অক্সফোর্ড। আমি কখনোই চাইনি দ্যাট আই থট দ্যাট অক্সফোর্ডে করবো, হবে না। একটা হচ্ছে দ্যাট মাস্টার্সে আই এম শিওর ইউ অল উইল এগ্রি দ্যাট আমাদের যখনই অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু ইটস ভেরি স্ট্রেসফুল। ইটস কোয়াইট স্ট্রেসফুল, রাইট? এসওপিস, আপনার কয়েকটা এসওপি লিখতে হয়, আবার আলাদা করে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই, তারপর কোর্সেস, মানে ইট টেকস আ লট অফ টাইম ফ্রম ইউ। সো ফার্স্টলি আই ডিসাইডেড আমি কোন কান্ট্রিতে করব। তো আমার মেইন ইচ্ছা ছিল ইউকে। ওয়ান অফ দ্য রিজন ইজ ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। ওয়ান অফ দ্য রিজন বিং দ্যাট এই দুইটা কান্ট্রিতে 1 বছরে মাস্টার্সটা শেষ হয়ে যায়। সো আমি 1 বছরেই কমপ্লিট করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু, বিকজ আমি আবার খুব তাড়াতাড়ি বিদেশে থাকলে হোমসিক হয়ে যায়। তো আমার মেইন উদ্দেশ্য ছিল যাবো 1 বছর শেষ করে। আমি অক্সফোর্ডে আসলে আমি অ্যাপ্লাই করতে চাই নাই। তো আমার 2টা বন্ধু খুব ইন্টারেস্টেড ছিল, ওরা অক্সফোর্ডে অ্যাপ্লাই করবে, আর আমার বাবা। আর ওরা খুব আমাকে জোর দেয় করার জন্য, এবং আমার ওয়াইফ নাইমা, ওরা 4জনই আমাকে বলে, যেহেতু ওরা করছো তোমার অ্যাপ্লিকেশন করতে সমস্যাটা কি?
তো আমি তখন ইউকে এর কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করি, একটা হচ্ছিল যেগুলো ফার্মাকোলজির জন্য, আমার মেইন ফোকাস তখন আমি ফার্মাকোলজিতে চলে যাই। তো ফার্মাকোলজি হলো আপনার বেসিক্যালি ডিজিজ মেকানিজম, সেলুলার সিগন্যালিং, এইসব জিনিস, এইসব লাইনে পড়াশোনা। তো আমি ওই লাইনে চলে যাই, ওই লাইনে দেখি দ্যাট ইউকে তে কোন কোন ইউনিভার্সিটিস গুলা ভালো। তো আমি তখন দেখলাম দ্যাট ইউসিএল, তারপরে দেখলাম নটিংহ্যাম, এন্ড এদিকে তো অক্সফোর্ড এন্ড কেমব্রিজ ছিল। তো তখন আই হ্যাভ সিলেক্টেড দ্যাট ঠিক আছে, যেহেতু সবাই একটু প্রেসার দিচ্ছে, আমি তিনটাতেই অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ ফাইনালি দ্যাট যখন আসে আমার কাছে, আনইউজুয়াল জিনিসটা ছিল হচ্ছে আমার কাছে কলেজের অফারটা প্রথমে আসে। তো আই অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফর কুইন্স কলেজ, ওখানে কুইন্স নাকি ইটস ওয়ান অফ দ্য কলেজ ইন কেমব্রিজ, সরি ইন অক্সফোর্ড। তো আমি লেটারটা পাই হচ্ছে কুইন্সের লেটারটা পাওয়ার পর আমি চিন্তা করি আচ্ছা এটা কি, আমি কি কলেজে অ্যাডমিশন পেলাম নাকি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেলাম, কনফিউজ। আমাকে নিল, মানে এটা এটা কি হচ্ছে। তা আমি ওদেরকে ফোন দিই, আমি ডিপার্টমেন্টকে ফোন দিই, আমি ফার্মাকোলজির ওখানে, আই রিমেম্বার ওখানে আই থিঙ্ক তো চিনবে, পলা 7 তখন ছিল দ্যাট সেক্রেটারি। তো আমাকে ফোন দিয়ে বলে কি আমি কি আসলে ডিপার্টমেন্ট ফার্মাকোলজি মাস্টার্স এর অপরচুনিটি পেয়েছি। তো বলতেছে হ্যাঁ তুমি ডিপার্টমেন্টে, তাহলে কুইন্স কলেজ? বলছে না, ওই একই জিনিস, অক্সফোর্ডে অপরচুনিটি পেয়েছো, ইট ইজ কনফার্ম, নো ওয়ারিজ, এই অপরচুনিটি কোথাও যাচ্ছে না। দিস ওয়াজ মাই জার্নি, আসলে ওই পুরাই অ্যাক্সিডেন্টাল, নট বিকজ আমি মাস্টার্স এর সময় পুরোপুরি ফোকাস করেছি না আমি অক্সফোর্ডেই যাব, না এটা এরকম ছিল না। আই ওয়ান্টেড টু ডু মাস্টার্স, আর মাস্টার্স এর জন্য আই নিউ দ্যাট কি লাগবে, একটা হচ্ছে আমার একটু রিসার্চ ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমি নর্থ সাউথে 1 বছর পুরো রিসার্চটা করি, যেখানে 6 মাস করতে হয়। আমি একটু এক্সটেন্ড করে রিসার্চটা করি যেন একটা ভালো ইউনিভার্সিটিতে অপরচুনিটি পাই মাস্টার্সে। তো এইভাবে আমার অক্সফোর্ডে আসে। তো তারপর অক্সফোর্ডে মাস্টার্সটা করার পর পিএইচডি জার্নি। তো আপনি যে প্রশ্নটা করেছেন ওইটাতে যদি ফেরত যায়, তার অক্সফোর্ড ছেড়ে কেন কেমব্রিজ। আচ্ছা, আগেন দ্যাট অক্সফোর্ডে আমি যাই নাই, অক্সফোর্ডে অ্যাপ্লাই করিনি, ওয়ান অফ দ্য রিজন ইজ ফান্ডিং। কেমব্রিজে আমি অক্সফোর্ডে মাস্টার্সটা শেষ করি, তো আই থট দ্যাট মাস্টার্স ইজ ডান in Oxford. It's one of the really good universities. So I'm sure আমার PhD হয়তো আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব, স্কলারশিপ অপরচুনিটিজ তখন আসবে। বাট রিয়ালিটি হিট রিয়েলি হার্ড অন মি ডিউরিং মাই লাস্ট ইয়ার। তখন আমি দেখি দ্যাট ইন্টারন্যাশনাল স্কলারশিপস মানে আর ভেরি ভেরি স্লিম ইন ইউনাইটেড কিংডম। ইন ইউকে ইট ইজ সো স্লিম। তো আই হ্যাড নো আইডিয়া এত কম অপরচুনিটি ছিল ইন্টারন্যাশনাল স্কলারশিপের জন্য। তো তখন আমি বুঝেছি দ্যাট আই হ্যাভ সিন দ্য সিচুয়েশন দ্যাট এখন এই মুহূর্তে মনে হচ্ছে ফান্ডিং পাওয়াটা, ইউকে কোনো ফান্ডিং পাওয়া আমার জন্য খুব ডিফিকাল্ট হবে। তো হোয়াট আই ডিড ওয়াজ আই ওয়েন্ট ব্যাক টু বাংলাদেশ। আমি বাংলাদেশে ফেরত যাই, আমি আমার ইউনিভার্সিটিতেই নর্থ এনএসিতেই আমি লেকচারার হিসাবে জয়েন করি। তো আমার ওখানে মেইন ফোকাস ছিল দ্যাট আমি যখন জয়েন করবো আমি আবার আমার রিসার্চ ফিল্ডটা আবার একটু বিল্ড করবো, এক্সপিরিয়েন্সটা বিল্ড করবো, সো দ্যাট আমি আরো এক্সপিরিয়েন্স বিল্ড করলে আই ক্যান অ্যাপ্লাই ফর মোর স্কলারশিপস। তো পিএইচডি স্কলারশিপটাই বেশি প্রয়োজন হয়ে যায় ফান্ডিং ক্ষেত্রে। আর এইদিকে দেখা যায় দ্যাট অক্সফোর্ডের থেকে কেমব্রিজের ফান্ডিংটা অনেক বেশি ছিল। অক্সফোর্ডে ছিল না এটা বলছি না, বাট কেমব্রিজে অনেক অনেক অপরচুনিটিস ইন ফান্ডিং। ফার্স্টলি কেমব্রিজ ট্রাস্ট আপনাকে ইয়ারলি 100 scholarships দেয়। You have different colleges that gives a lot of scholarship, and then there are many institutes that are actually in collaboration with Cambridge Trust. And we institute gula, for example, I think Mokaram Bhai will agree, we are both from IDB scholarship. I mean, IDB scholarship ni Cambridge ashi. IDB has a very very strong collaboration with Cambridge Trust. Eta future jara apply korche oder jonno bole that IDB niye jara Cambridge IDB er kichu university er sathe collaboration ache. One of them is Cambridge, Nottingham, UCL, ora ekta list দেয়, but ওখান কেমব্রিজের সাথে ওদের চুক্তিটা খুবই ভালো, কারণ ওরা 50% কন্ট্রিবিউট করে কেমব্রিজ ট্রাস্ট। তো দেখা যায় দ্যাট আইডিবি 50% কম খরচ হচ্ছে কোন একটা স্টুডেন্টের পিছনে। তো কোন স্টুডেন্ট যদি কেমব্রিজের অফার নিয়ে আসে, আইডিবি ডেফিনেটলি লুক ফর দ্য ওয়ান্স দ্যাট হ্যাভ গন অফার ফ্রম কেমব্রিজ। তো এটার জন্যই মূলত বিষয় ফোকাস দ্যাট না আমার অপরচুনিটি বেশি হচ্ছে হলো কেমব্রিজে, তো আমার কেমব্রিজ অ্যাপ্লাই করাটা হবে। And like I said, মাস্টার্স এর থেকে পিএইচডি এর অ্যাপ্লিকেশনটা আরো স্ট্রেসফুল হয়। It's all 10 times. Firstly, আপনার একটা অ্যাডমিশন তো হতে হবে ডিপার্টমেন্ট, you need to be qualified enough. Then you have to go for supervisors. আপনার একটা সুপারভাইজার ঠিক করতে হবে, সুপারভাইজারকে আনতে হবে, and then you have to go for funding. রিসার্চ প্রপোজাল দিতে হবে আলাদা করে,
এসওপি আছে, স্কলারশিপের জন্য এসেস আছে, রিসার্চ প্রপোজালস আছে। সো আই ওয়ান্টেড টু ফোকাস মাই and give 100% to a few of them rather than diluting my efforts to a lot of universities. So এটার জন্য I have selected the ones that are there in UK. একটা হচ্ছিল কেমব্রিজ, আরেকটা হচ্ছিল নটিংহ্যাম, দুটোটা ছিল যাদের ইন্টারন্যাশনাল স্কলারশিপস বেশি ছিল। তো দ্যাটস ওয়াই আই হ্যাভেন্ট ওই সময় আমি অক্সফোর্ডে বেশি দেখি নাই। অলদো আমার যে মাস্টার্স এর সুপারভাইজার ছিল, হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, ও নিজের কিছু প্রজেক্টের ইয়া ছিল, যেটা থাকে হচ্ছিল দ্যাট স্টুডেন্ট ফান্ডিংটা থাকে না ওদের কাছে, ওই আলাদা করে অ্যাপ্লিকেশন করা ওর জন্য। তো এটা আমি বুঝতাম ওইটা উইল বিকাম ডিফিকাল্ট, সো রাদার আই হ্যাভ ফোকাসড অন কেমব্রিজ এদিক দিয়ে। এন্ড দেন কেমব্রিজে অ্যাপ্লাই করার পর এন্ড আই নো দ্যাট আইডিবি হ্যাজ আ ভেরি স্ট্রং কোলাবোরেশন উইথ ইট, তো আমি এক্সপ্লোর করলাম এন্ড আলহামদুলিল্লাহ ওই স্কলারশিপটাও হয়ে গেল এন্ড দেন কেমব্রিজের অপরচুনিটি। এন্ড দি আদার থিং ইজ আই নো মাস্টার্স আমি অক্সফোর্ডে করেছি, সো আই নো দ্যাট আই হ্যাভ গেইনড দি এক্সপিরিয়েন্স অফ অক্সফোর্ড লাইফ, অক্সফোর্ড একাডেমিক লাইফ। আই রিয়েলি ওয়ান্টেড টু গেইন এক্সপিরিয়েন্স ইন কেমব্রিজের লাইফটা কেমন, ইজ ইট। অনেকজন এখানে বলবে যারা ব্যাচেলার্স করে অক্সফোর্ডে আর যারা মাস্টার্স করে ওরা বলবে ভাস্ট ডিফারেন্স, really a lot of difference Cambridge and Oxford. So I really wanted to know that আসলে ডিফারেন্স কিরকম, অক্সফোর্ড এন্ড কেমব্রিজ লাইফে ডিফারেন্সটা কিরকম। তো ওইটার জন্যই আমি অক্সফোর্ডে মেইনলি ফোকাস করি। এন্ড আরেকটা বিষয় এ মানেই না দ্যাট আই হ্যাভেন্ট অ্যাপ্লাইড টু এনি আদার ইউনিভার্সিটি, নটিংহ্যামেও হয়েছিল, বাট আমি অস্ট্রেলিয়াতেও দেখেছিলাম। অস্ট্রেলিয়াতে যেহেতু ইউকে তে লাইক আই সেড ইন্টারন্যাশনাল স্কলারশিপস আর রিয়েলি স্লিম চান্সেস, আর অপরচুনিটিস আর স্লিম। তো আমি অস্ট্রেলিয়াতেও দেখেছিলাম, আমার অস্ট্রেলিয়াতেও হয়েছিল কিছু স্কলারশিপ সহ পিএইচডি তে, but definitely when Cambridge came along, it's difficult to say no to Cambridge. So that is yeah. Okay, that was really exciting. এই পর্যায়ে আমরা চলে যাব সিনায়েত মেহজাবিনের কাছে। তা আপনার কাছে জানতে চাইবো অক্সফোর্ড বা কেমব্রিজে আপনি মাস্টার্স ও পিএইচডির জন্য কি কি ধরনের প্রস্তুতি নিয়েছিলেন, যাতে পরের জেনারেশন যারা আছে তারা আপনার কাছ থেকে কিছু গাইডলাইন পায়। আর একজন শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে ঢোকার জন্য কি ধরনের রাস্তা বা উপায় আছে, মানে কি কি পর্যায়ে একজন স্টুডেন্ট যাওয়ার স্বপ্ন দেখতে পারে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবার আগে যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, যেরকম মোকাররম ভাইয়াও বলছেন যে আমাদের আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি দরকার সবার আগে, যে আমার ইচ্ছা আর আত্মবিশ্বাস যে আমি অ্যাপ্লাই করব এবং আমি চান্স পাবো, যেটা আমার মনে হয় আমার সময় একটু ল্যাকিং ছিল। কিন্তু আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, তারা আমাকে সাহস যোগায় যে না তুমি অ্যাপ্লাই করো, ইউ উইল গেট ইন। সো ওইটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে একাডেমিক রেজাল্টস। এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি অক্সফোর্ড আর কেমব্রিজের জন্য। আমরা যদি ইউকে বা ইউএস এর অন্যান্য ইউনিভার্সিটি দেখি, তারা হয়তো ডেফিনেটলি গুড রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তারা দেখা যেতে পারে যে রিসার্চ এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে একটা প্যাকেজ হয়তো কনসিডার করে। বাট অক্সফোর্ড ইউনিভার্সিটি আর কেমব্রিজ ইউনিভার্সিটিতে তাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে একাডেমিক রেজাল্টস দিয়ে। তো মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে মিনিমাম আপার সেকেন্ড ক্লাস থাকতেই হবে। খুবই ভালো হয় যদি ফার্স্ট ক্লাস থাকে। তো আমাদের সিজিপিএ সিস্টেমে সেটা 3.5 অ্যাবাভ থাকতেই হবে, আর 3.7 অ্যাবাভ হলে খুবই ভালো। তো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেই প্রস্তুতিটা আমার মোটামুটি ছিল। আর এর পরেরটা যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা অক্সফোর্ড আর কেমব্রিজ ইউনিভার্সিটি খুবই গুরুত্ব দেয়, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো আমাদের দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য বিভিন্ন ধরনের সব জায়গায় টেস্ট আছে, যেমন টোফেল, IELTS। সো অক্সফোর্ড আর কেমব্রিজের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল স্কোর 7, ইচ কম্পোনেন্টে 6.5 মিনিমাম, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে 7ও তারা চেয়ে থাকে। সো এই জিনিসটা সবার আগে আমি বলবো যে একাডেমিক রেজাল্টস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংরেজিতে দক্ষতা, এটা খুবই জরুরি। সো এটার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম প্রথম থেকে। আমি বলবো যে প্রায় 1 বছর আগে থেকে আমার পরিকল্পনা শুরু, অ্যাপ্লিকেশনের 1 বছর আগে থেকে। কারণ অ্যাপ্লিকেশনের পরিকল্পনা, তারপরে প্রস্তুতি, টেস্ট দেয়া, অ্যাসেসমেন্ট টেস্ট দেয়া, ওগুলোর স্কোর পাওয়া, ডকুমেন্ট রেডি করা, সবকিছু মিলিয়ে এই এতটুকু টাইম ফ্রেম লাগে। এরপরে যেগুলো আছে যেমন একাডেমিক রেফারেন্সেস, এরপরে আসছে হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, এই ধরনের জিনিস আমাদের রেডি রাখতে হবে, ওগুলোর একটা প্রস্তুতি আছে। আর
এটা হচ্ছে মাস্টার্স এর জন্য। আর পিএইচডির জন্য এগুলো সহ আর একটা প্রস্তুতি যেটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে আম, আমাদের উচিত আমার এরিয়া অফ ইন্টারেস্ট যেসব সুপারভাইজারের সাথে মিলে তাদের সাথে কন্ট্যাক্ট করা। আম, সেটা আমি বলবো যে আমি আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, আমি মাস্টার্স শেষ করার কিছুদিন আগে থেকে বিভিন্ন সুপারভাইজারকে ইমেল করা শুরু করি। সেটা অক্সফোর্ডেও আমি করি, আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজেও করি। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে আমাদেরকে রিসার্চ প্রপোজাল লিখতে হয়। সো রিসার্চ প্রপোজালটা স্ট্রং হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তখনই স্ট্রং হবে যখন আমি একটা সুপারভাইজারের সাথে ডিসকাস করে কনসাল্ট করে নিয়ে একটা রিসার্চ প্রপোজাল প্রপারলি আমি লিখবো। আর এরপর আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে একটা জায়গায় আমাকে লিখতে হয় যে আমি পটেনশিয়াল সুপারভাইজার কাকে চাচ্ছি। তো আগে থেকে যদি আমি কোনো সুপারভাইজারের সাথে কথা বলে নিই, সেই সুপারভাইজার যদি আমার ব্যাপারে আগ্রহী থাকে, তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন তাকে ফরওয়ার্ড করা হয়, উনি তখন চিনবেন যে এই অ্যাপ্লিকেন্টের সাথে আমার কথা হয়েছিল, হি অর শি ইজ ভেরি ইন্টারেস্টেড, আর আই এম ইন্টারেস্টেড ইন হিম অর হার অ্যাজ ওয়েল। তো তখন হয় কি, অ্যাপ্লিকেশনের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। সো এই জন্য আমি বলবো যে সুপারভাইজারের সাথে কথা বলে রাখাটা আগে থেকে খুবই ইম্পর্টেন্ট। এইগুলো প্রস্তুতির মধ্যে পড়ে। আর লাস্টে যেটা আমি ফান্ডিং এর জন্য কিছু একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অক্সফোর্ড আর কেমব্রিজের ইউনিভার্সিটি ওয়াইড কিছু ফান্ডিং, কিছু স্কলারশিপস আছে। সেটা একটা ফান্ডিং ডেডলাইন আছে। ওই ডেডলাইনের মধ্যে যদি আমি আমার যে ইউজুয়াল অ্যাপ্লিকেশন সেটা যদি আমি করে ফেলি সেই ফান্ডিং এর ডেডলাইনের মধ্যে, তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি কনসিডার করা হবে এই ইউনিভার্সিটি ওয়াইড স্কলারশিপ গুলোর জন্য। আমি যেরকম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে 3টা স্কলারশিপ পেয়েছিলাম, এখন আমি যে স্কলারশিপ আছে সেটা হচ্ছে ইউসুফ জামিল স্কলারশিপ, এবং এই স্কলারশিপটার জন্য আমার এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন করতে হয়নি। আমি সেই ফান্ডিং ডেডলাইনের মধ্যেই অ্যাপ্লাই করেছি, এবং আমাকে অটোমেটিক্যালি কনসিডার করা হয়েছে আমার কোয়ালিফিকেশনস এর উপরে এবং আমার রিসার্চ প্রপোজাল এবং যা যা যাবতীয় ডকুমেন্টস আছে সেগুলোর উপরে। তো আমি বলবো যে আপাতত একটু ইন্টারাপ্ট করি, আপনার পাবলিকেশন কিরকম দরকার ছিল, মানে এই যে ফান্ডিংটা পেলেন কেমব্রিজ থেকে, তার জন্য প্রিভিয়াস পাবলিকেশন গুলো কিরকম হেল্প করেছে বা কটা ছিল সেটার রেকর্ডটা যদি একটু বলেন। আমি যেরকম আমার নর্থ সাউথে শেষ করার সাথে সাথেই মাস্টার্সে যাই, এবং আমার গ্যাপ খুব বেশি ছিল না, আমি জাস্ট 1 ইয়ার গ্যাপের মধ্যে আবার আমি কেমব্রিজের জন্য অ্যাপ্লাই করি। সো আমার পাবলিকেশনস খুব একটা ছিল না। আমার নর্থ সাউথের যে থিসিস করি সেখান থেকে আমার একটা মাত্র পাবলিকেশন ছিল। তো আমিও আগেই বলেছিলাম যে আমার আত্মবিশ্বাস একটু কম ছিল, কারণ এটার কারণে, কারণ আমার পাবলিকেশনস খুব একটা ছিল না। আমি মনে করতাম যে পিএইচডি তে অ্যাপ্লাই করার জন্য পাবলিকেশনস থাকাটা, গুড নাম্বার অফ পাবলিকেশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। বাট আমি যেটা দেখলাম যে এখানে পিএইচডি তে ঢুকতে তারা তারা কতটুকু একটা স্টুডেন্ট কতটুকু রিসার্চ করেছে বা পাবলিকেশনস করেছে তারা খুব একটা ইম্পর্টেন্স দেয় না, কারণ তারা মনে করে যে একটা স্টুডেন্টের রিসার্চ করার যে স্কিলস সেটা তখনই ইমপ্রুভ হয় যখন সে একটা পিএইচডি করে, কারণ পিএইচডি ইজ এ ট্রেনিং প্রসেস। সো আমার মনে হয় না যে নাম্বার অফ পাবলিকেশনস খুব একটা ইম্পর্টেন্ট ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। ওকে, সো এরপরে চলে যাব, আমিও নিজে শুনতে ইচ্ছুক তারেক ভাইয়ের গল্প। তারেক স্যারের কাছে, তারিকুল ইসলাম স্যার, আপনি বলবেন আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল দেশে থেকেই অক্সফোর্ড ও কেমব্রিজের যোগসূত্র স্থাপন করা, কিভাবে এই স্বপ্ন পূরণ করলেন? ধন্যবাদ ফিরোজ। প্রথমে আমি বলি যে আমি যখন ইউএনএ ছিলাম, শুনতে পাচ্ছ ফিরোজ? শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? ওকে, আমি যখন ইউএনএ ছিলাম, ওয়ান্স আপন এ টাইম, এটা হবে ইন দ্য ইয়ার অফ 2010-এ, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, অনেকেই জানেন যে টোকিও জাপানে, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, তখন ডিপ্লোমেসির উপর ডিপ্লোমেসি ফর ডেভেলপমেন্ট নামে একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল। আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট ফ্রম বাংলাদেশ। তখন আপনার ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যেটা কুইন এলিজাবেথ হাউসে অডিট বলি, ওইখান থেকে একজন স্কলার আসে। হি ওয়াজ কাইন্ড অফ অ্যাক্টিং এজ এ ট্রেনার ফর আস, বাট আই ওয়াজ ইন্সপায়ার্ড। তার সাথে আমি কথা বললাম যে অক্সফোর্ড, মানে কাইন্ড অফ ড্রিম ইন মাইন্ড যে অক্সফোর্ডের স্কলার, তার সাথে একটু কথা বলি। সো যখন টি ব্রেক ছিল, কাইন্ড অফ আপনার লাঞ্চ ব্রেক, অনেস্টলি স্পিকিং, তখন তার সাথে কথা বললাম যে আমার তো একাডেমিয়াতে জয়েন করার ইচ্ছে, কিন্তু আমার তো প্রোফাইল, অল থ্রু আই ডিড শেয়ার মাই প্রোফাইল,
তারপর আমাকে বললো তোমার কি অবস্থা, তুমি কি জয়েন করতে পারবা? আমি বলছি যে আই এম ট্রাইং মাই বেস্ট ডিপেন্ডিং অন পাবলিক ইউনিভার্সিটির পলিটিক্স ডিলেমা, এগুলো শেয়ার করলাম। আমরা জানি যে কারো রাইট আফটার মাস্টার্স দে কুড জয়েন, I had to wait with patience for 7 years to come in university. তো he was very passionate learning about my kind of enthusiasm যে আমি ইউএনডিপি তে থাকতেই আমার I had more than 20 publications to my credit on that time। মানে আমার এটা বলতে পারো ফিরোজ যে আউট অফ মাই ওন প্যাশন থেকে কাজ করা। তো ইভেন আমার যখন মাস্টার্স তখন আমার 3টা পাবলিকেশন হয়ে যায়। তো তখন আমার মনে হলো, সে আমাকে বললো যে ইউ বেটার থিঙ্ক অ্যাবাউট পাবলিকেশন ইন রেপুটেড জার্নাল, যেমন সে ইউএস রেফারিং টু সেজ, রাউটলেস। তখন আমার এগুলো জানা ছিল না, খুব বেশি জানতাম না, যেহেতু সোশ্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আর এত চাপের মধ্যে 7 বছর অলমোস্ট ইউএনডিপি তে চাকরি করছি, বললো যে তুমি ইউ বেটার কিপ ইন টাচ উইথ মি। তো আসলে সে বেশি দিন ছিল না, ও ওইখানে তোমার পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে ছিল ফিরোজ অন দ্যাট টাইম, যখন ট্রেনার হিসেবে আসে। এটা কাইন্ড অফ কনসালটেন্সি বলতে পারো, বাট হি ওয়াজ এ গুড ট্রেনার। আই ওয়াজ ট্রুলি ইমপ্রেসড বাই হিজ লেকচার কাইন্ড অফ থিং। তখন আমি রাইট আফটার জয়েনিং এদিকে আমার পিএইচডি এডমিশন সবকিছু একটু ক্রাইসিসের মধ্যে ছিলাম ফ্যামিলি লেভেলে, বাট থ্যাঙ্কস টু অলমাইটি এভরিথিং হ্যাজ বিন সেটেল ডাউন। সো 2017-এর লেট 17-এ আমি তখন, সে বলল যে তার সাথে যোগাযোগ ছিল যে ইউ বেটার অ্যাপ্রোচ, ওই যেটা সিনায়েত বললো যে করেসপন্ডিং টু ইউর এরিয়া অফ ইন্টারেস্ট এক্সপ্লোরিং, মানে তোমার ফ্যাকাল্টি মেম্বার মোকাররম ভাই বললো যেটা। তখন আমার মনে হয় যে আই ডিড এক্সপ্লোর। তখন অডিট ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে একজন প্রফেসর ইয়র্ক ফেডরিক্স, সে সাউথ এশিয়া নিয়ে কাজ করছে, কনফ্লিক্ট রেজলিউশন। তার এরিয়াটা ছিল বিকজ অফ রিলিজিয়ন, যে কনফ্লিক্ট গুলো হয় সোসাইটিতে, এটার আলটিমেট কনসিকুয়েন্স হয় স্টেট পলিটিক্স সোসাইটিতে পড়ে এবং অনেক ডিসক্রিমিনেশন শুরু হয়। তো আমার সাথে কিছুটা মানে পার্শিয়ালি করেসপন্ডিং টু হিজ এরিয়া অফ ইন্টারেস্ট, কারণ আমার ডিসপুট রেজলিউশন ছিল লোকাল গভর্নমেন্ট কনটেক্সটে। তো আমি সাউথ এশিয়া নিয়ে কাজ করছি। তো লাকিলি ইন দ্য মিন টাইম যেটা বললো যে আমার 3টা বিষয় কাজ করেছে, যে আমার একটা স্ট্রং উইল পাওয়ার ছিল যে আই শুড বি পার্ট অফ ক্যামব্রিজ, no sorry Oxford first, in the capacity of visiting scholar, and at the same time আরেকটা যেটা কাজ করেছে যে আমার persistent endeavor particularly in publication। তো আমার কাছে মনে হলো ওই যে ইন্সপায়ার করলো ট্রেনার। তো ইন দ্য মিন টাইম আমার 3-4টা পাবলিকেশন, 4টা পাবলিকেশন হয়ে যায়, একটা আউটলেস, তোমার সেজে 2টা, আর একটা স্প্রিঞ্জারে তখন অ্যাকসেপ্টেড লেভেলে আছে, যে ওয়েল অ্যাকসেপ্টেড। তো আমি উইথ অল দিস, তারপর একটা প্রপোজাল, সে আমাকে একটু গাইড করেছিল ভালো প্রপোজাল লেখা। তো আমি প্রপোজাল লিখে সবকিছু মিলিয়ে প্রোফাইল নিয়ে ওনার সাথে অ্যাপ্রোচ করলাম। তো অ্যাপ্রোচ করার পরে আই হ্যাড টু ওয়েট ফর 15 days 20 days, নো রেসপন্স। তারপর আবার একটা ইমেল ব্যাক করলাম যে প্রবাবলি মাই ইমেল হ্যাজ ফেইলড টু অ্যারাইভ ইন ইউর ইনবক্স, সো দিস ইজ kind of gentle reminder to you, should you find my email, could you please response back, kind of ছোট করে লেখা। তো তখন দেখলাম সে যে দেখো, সে আমাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে বললো যে প্রফেসর তারিক, আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিরোজ, তুমি জানো। তো তখন আমার কাছে মনে হলো সে আমাকে রেসপন্স ব্যাক করে বললো যে আই এম ট্রুলি ইমপ্রেসড উইথ ইউর প্রপোজাল, দ্য ওয়ে ইউ হ্যাভ ফার্নিশড, কিন্তু আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট কাইন্ড অফ ফান্ডিং, কারণ তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, বাংলাদেশের ছেলে, ইউ ক্যান ম্যানেজ ইউর ফান্ড। সে জানে, কারণ বিকজ হি ওয়াজ ওয়ার্কিং উইথ সাউথ এশিয়া কভারিং ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এন্ড টু সাম এক্সটেন্ট পাকিস্তান। তো আমাকে সে মানে ইজ ভেরি, মানে বলবো যে থ্যাঙ্কস টু অলমাইটি, যে জেনারোসিটি কাইন্ড অফ থিং, যে আমি এই জন্য আই কেপ্ট ওয়েটিং টু রাইট ইউ ব্যাক। তো 15 days পরে আমাকে লিখলো যে আমার ডিপার্টমেন্টাল একটা ফান্ডিং, যেটা বলেছো যে ডিপার্টমেন্টাল ফান্ডিং, তো সেটা মনে হয় এই মুহূর্তে একজন ভিজিটিং স্কলারের জন্য করেছে, বাট আই হ্যাভ এডিকুয়েট ফান্ডিং অফ মাই ওন প্রজেক্ট রানিং ফর নেক্সট ইয়ার, মানে ইট উইল গো আপ টু আর্লি 2019। সো আমি ট্রাই করছি এটাকে অ্যাকোমোডেট করার জন্য তোমাকে। সো ইটস এ কাইন্ড অফ, মানে কি বলবো, যে ড্রিম কামস ট্রু। এটা আমার কাছে অনেকটা নাইটমেয়ার মনে হচ্ছিল যে যে এটা কিভাবে সম্ভব। তো আমার খুব ভালো লেগেছে। তখনই আমি বলেছি যে ইউ বেটার অ্যাপ্লাই ফর্মালি। তো এখানে একটা লিখতে হয়, কনসেন্ট লেটার, যে মেন্টরশিপ, যেহেতু ফেলোশিপে মেন্টরশিপ নট সুপারভাইজার। তো ওইখানকার তোমার ছিল ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেটর,
তাকে বললো যে ইউ বেটার রাইট, লেখার সাথে সাথে আমাকে জাস্ট 1 মাস পরে আমাকে বললো যে ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড, ইউ হ্যাভ বিন সিলেক্টেড, কনগ্রেচুলেশনস কাইন্ড অফ থিং, অফার লেটার দিল। তারপর সে লিখেও দিল যে ইউ উইল বি ফান্ডেড থ্রু ইউর মেন্টর হু হ্যাজ অ্যান অ্যাক্টিভ প্রজেক্ট রানিং লাইক দিস। তারপর তো ইট কামস। সো আমার কাছে মনে হয় যে ফিরোজ ইজ এ কাইন্ড অফ ইউ শুড বিলিভ ইন ইউ, আই বিলিভ ইন মি, যে না, notwithstanding my local degree, I could afford to, go Oxford or Cambridge kind of thing. But একটু ছোট করে বলি যদি টাইম এলাও করো, যে it paid me a lot right after arriving. আমি হেডিংটনে ছিলাম একটা ছোট বাসায়, এবং আমাকে প্রায় অল্প টাকায় দেওয়া হতো, সব মিলিয়ে 1200 পাউন্ড কাইন্ড অফ থিং প্রতি মাসে বলে ফেললাম। যে তখন আমি প্রতিদিন তোমার হেঁটে যাওয়া আসা করতাম যতটুকু সম্ভব। বাট থ্যাঙ্কস টু মাই ওয়াইফ, যে আমার ওয়াইফ ব্যাংকার, শি এক্সটেন্ডেড সাপোর্ট 1000 পাউন্ড দিয়েছিল when I travel to Oxford. তো আমাকে অন দ্য ভেরি ফার্স্ট ডে আমার প্রফেসর স্পেন্ড মোর দেন 2 hours কোয়ালিটি টাইম, বলছে ইউ আর এ টিচার। সো আমার পেশন দেখে, এনথুজিয়াজম দেখে সে কাইন্ড অফ আমাকে বললো যে ওকে আজকে চলো। সে অ্যান্টনিস কলেজে ছিল, তো আমাকে বললো আজকে একসাথে লাঞ্চ করব, তোমার সাথে কথা বলতে চাই অনেক কিছু। তো আমি বলছি যে আমি চাই, আই উইশ টু বিকাম এ গুড টিচার এন্ড গুড রিসার্চার এট দ্য সেম টাইম। পরে বললো যে আই উইল টিচ ইউ হাউ টু বিকাম এ গুড টিচার, হাউ টু বিকাম এ গুড রিসার্চার। তো তোমাকে এক্সট্রা পেইন ক্যারি করতে হবে, শোল্ডারে নিতে হবে। তো আমার যে রিসার্চ ইন্টারেস্ট যেহেতু লোকাল গভর্নমেন্ট, আমাকে বললো যে তুমি অ্যাপার্ট ফ্রম ডিসপুট রেজুলেশন, তোমার সিটিজেন পার্টিসিপেশন যেটা স্ট্যান্ডিং কমিটি, আমি একটু বলি আপনারা সবাই মানে আপনার লাইফ সায়েন্সের মোস্টলি, সো একটু বলি যে স্ট্যান্ডিং কমিটি, লোকাল গভর্নমেন্টের কমিউনিটি, উইমেন পার্টিসিপেশন, বিভিন্ন পার্সপেক্টিভে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমাকে বললো যে ইন দ্য মিন টাইম মজার ব্যাপার হচ্ছে ফিরোজ, যে আই স্টার্টেড রাইটিং ফর LSC সাউথ এশিয়া ব্লগ, সেই 2017 থেকে শুরু করেছিলাম। এজ অফ টুডে আমার মনে হয় 30 পাবলিকেশনস, 30টা রাইট আপ LSC সাউথ এশিয়া ব্লগে পাবলিশড হয়েছে। বাট হি ওয়াজ ভেরি মাচ অ্যাওয়ার দ্যাট আমি লোকাল গভর্নমেন্ট নিয়ে কাজ করতে চাই। তো আমাকে বললো যে তারিক একটা কাজ করো, তুমি আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, সেমিনার কাইন্ড অফ থিং তুমি অ্যাসিস্ট করবা। আর তার একটা প্রজেক্ট ছিল যে লিভিং টুগেদার, যেটা হচ্ছে হিন্দুস কমিউনিটি এবং হচ্ছে মুসলিম কমিউনিটি ইন ইউকে যে থাকছে, হ্যাঁ, সোশ্যাল হারমোনিয়াস একটা সিচুয়েশনে, সেটা নিয়ে তার একটা রিসার্চ ছিল। সেটাতে আমাকে ইনক্লুড করেছে যে ইউ শুড রাইট ওয়ান অফ দ্য পার্ট অফ মাই রিসার্চ। তো তখন তার বাসা হচ্ছে হেডিংটন থেকে খুব কাছে, আমাকে একদিন ইনভাইট করলো ডিনারে। আমাকে বললো যে তোমাকে একটা কথা বলবো, আমি একটা জিনিস তোমার উপর দায়িত্ব দিতে চাই, যে তুমি যখন ফিরবা, তোমার যাতে ফেলোশিপ, ভিজিটিং স্কলারশিপ যাতে তোমাকে পে অফ করে। আমার মনে হয় তুমি ইন দ্য মিন টাইম ছোট ছোট লেখা লিখেছো রাউটলেসে, সেই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এবং এট দ্য সেম টাইম তোমার ইয়াতে, এটার নাম নাকি আপনার স্প্রিঞ্জারে। তো তুমি ইউ বেটার রাইট এ টেক্সট বুক। আমার কাছে মনে হয় যে লোকাল গভর্নমেন্টে রিসেন্ট পাস্ট কোনো স্কলারশিপ নাই, কারণ তুমি ছোট ছোট লেখা লিখেছো, আমি দেখেছি, আই হ্যাভ সিন, যেটা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর সাউথ এশিয়া ব্লগে 15টার উপরে হচ্ছে ফিরোজ আমার লোকাল গভর্নমেন্টের উপর লেখা। বলছে এই 15টাকে তোমার আরো এক্সটেন্ড করতে হবে উইথ ইম্পেরিক্যাল ডাটা আপন ইউর রিটার্ন ফ্রম অক্সফোর্ড। তো আমি তারপর ফিরে এসে স্টার্ট করলাম। তোমার যেটা বলি যে ভেরি গুড এক্সপিরিয়েন্স, যে একজন ভালো গাইড কিন্তু ক্রিয়েট অপরচুনিটি টু অ্যারাইভ এট দ্য হাইয়েস্ট লেভেল অফ ইউর সাকসেস। আই অনেস্টলি অ্যাকনলেজ দিস গাই। সে আমাকে প্রতিদিন এখনো ফলো আপ করে, ওয়ান্স ইন এ মান্থ, মেক শিওর যে আমি লিখছি কিনা। তো ইন দ্য মিন টাইম আমি ইন এ 6 month টাইম তাকে লিখে দিয়েছি, এবং 3টা চ্যাপ্টার যেটা আমি ফেলোশিপে কাজ করেছি, সেটা 3টা চ্যাপ্টারে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, যে তুমি জানো যে ডিপার্টমেন্টে ওয়ার্কিং পেপার হিসেবে পাবলিশ হয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে একটা পাবলিশ হয়েছে, আবার পরে রাউটলেসের যেটা কন্টেম্পোরারি সাউথ এশিয়া। অল ক্রেডিট গোস টু হিম, কারণ সে কিন্তু আমাকে এডিটোরিয়াল সাপোর্টটা দিয়েছে, যে ইউ শুড বিলিভ ইন ইউ, as long as I am next to you, I'll extend possible best support. তো upon my return within 6 months আমি 15টা চ্যাপ্টার লিখেছি, সে দেখে দিয়েছে, এবং থ্যাঙ্কস টু অলমাইটি, তুমি জানো যে রাউটলেস এটা অ্যাকসেপ্ট করেছে, এবং এই ভদ্রলোক আমার জন্য ফরওয়ার্ডও লিখে দিয়েছে। এবং এটা অগাস্টের আর্লি অগাস্ট হয়তো হবে না, তবে লেট অগাস্টে এটা পাবলিশ হচ্ছে, এবং এটা বড় একটা স্কলারশিপ, উইল বি অ্যাডেড ভ্যালু টু আওয়ার কন্টেক্সট। এবং আমার যে পিএইচডি, বাংলাদেশে যে পিএইচডি আমি করেছিলাম ডিজাস্টার গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট, তো এইটাও আলহামদুলিল্লাহ যে গুড নিউজ, যে এটাও অ্যাকসেপ্টেড হয়েছে স্প্রিঞ্জারে, 230 পেজের একটা বই। এটা আর্লি 2021-এ পাবলিশ হবে। আর আমি এখন কাজ করছি তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজ, তারা ইন এগ্রি
ইন প্রিন্সিপাল এগ্রি করেছে যে আমাকে ভিজিটিং ফেলো হিসেবে হয়তো 2021 এর শেষে ক্যামব্রিজ থেকে ফিরে আসলেই হয়তো আমাকে আই শুড জয়েন দেম, হেল্প দেম। আর একটু বলে নেই যেটা হচ্ছে যে পিএইচডি করি, আমার মনে হয় সেশন একটু ইয়ে করতে হবে কারণ 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাবে। ওকে, আরেকটু জাস্ট 1 মিনিট ফেরোজ, এইটা বিফোর আই গো জাস্ট বললো যে ইট পেড অফ মি ইন এ গুড ওয়ে, কারণ পিএইচডি নেক্সট টু মাই ইউনিভার্সিটি, নেক্সট টু নেইবার। আমি রাইট আফটার রিটার্ন ফ্রম অক্সফোর্ড, এটা আমাকে ভ্যালু এডেড করেছে যে ওইখানে আমি সিনিয়র স্টাফ করছি, যারা জয়েন্ট সেক্রেটারি মোকাররম ভাই জানেন, তারপর হচ্ছে ডিএস র্যাঙ্কের এসিএডি ফাউন্ডেশন ট্রেনিং করছে, ওভার দ্য ইয়ার পড়াচ্ছি। সো ইট পেইড মি এ লট and I'm trying my best to provide daily star লিখছি এইটুকু। So Oxford has given me a lot. I should be thankful honestly to my particularly professor. Thank you. অবশ্যই একজন ভালো মেন্টর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা সবাই পিএইচডি করতে গিয়ে বা মাস্টার্স করতে গিয়ে বুঝতে পেরেছি। আমার গল্পটা ছোট্ট করে বলি, আমি 2009 অনার্স মাস্টার্স 2009 মাস্টার্স কমপ্লিট করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর 2009 যখন শেষ করলাম, আমাদের অ্যাকচুয়ালি আমি আর মোকাররম একই ব্যাচের, আমাদের বের হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি 2006। সো অলরেডি আমরা 3 ইয়ার সেশন জট মাথায় নিয়ে বের হলাম। দেন আমি যখন 2009 জাহাঙ্গীরনগরে জয়েন করলাম, আর চেষ্টা করছিলাম কত তাড়াতাড়ি বাইরে যাওয়া যায়। 2011তে স্কলারশিপ পেলাম, বঙ্গবন্ধু ফেলোশিপ পেলাম, কিন্তু ওই সময় বঙ্গবন্ধু ফেলোশিপের ফান্ডিং খুবই অল্প দিত। সো আমার কলিগ 3 মাস আগেই নটিংহামে যান এবং উনি যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলেন যে ফিরোজ, তোমার বয়স আছে, স্টিল ইয়াং, তুমি বঙ্গবন্ধু ফেলোশিপে এই মুহূর্তে এসো না, ফান্ডিং খুবই কম, মানে তুমি একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়বা, আমি খুবই কঠিন সিচুয়েশন পার করছি। দেন আশপাশ থেকে সবাই বললো যে ওকে, ইউ ওয়েট, ইউ উইল গেট আ বেটার স্কলারশিপ। ওই সময় আমার অ্যাডমিশন ছিল শেফিল্ড ইউনিভার্সিটিতে, বাট আমি ওটাকে কেমব্রিজে শিফট করার জন্য চেষ্টা করছিলাম। সো কেমব্রিজে অ্যাডমিশনও পেয়ে গেলাম। আমার মনে হয় কেমব্রিজে অ্যাডমিশন পাওয়াটা খুব একটা কঠিন বিষয় না। আমি বলবো যে আমরা যদি আমাদের দেশের ডিগ্রি নিয়ে পাবলিকেশন, যেমন সিনায়েত বললেন যে খুব একটা ইম্পর্টেন্ট না, সো আমরা মোটামুটি অ্যাপ্লাই করলে ওরা যদি দেখে যে আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সি আছে এবং আমাদের রেজাল্ট মোটামুটি ভালো, সো আমরা অ্যাডমিশনটা পেতে পারি। ফান্ডিংটা হচ্ছে আমাদের লায়াবিলিটিস হয়ে যায় যে আমি ফান্ডিংটা কোথা থেকে ম্যানেজ করবো। সো বঙ্গবন্ধু ফান্ডিং দিয়ে কেমব্রিজে স্বপ্ন দেখা ওই সময় পসিবল ছিল না, কারণ ওরা মাত্র 375 পাউন্ড লিভিং অ্যালাউয়েন্স দিত এবং কেমব্রিজে একটা রুমেরই ভাড়া পড়ে যায় মিনিমাম 500 to 600 পাউন্ড। সো এটা অসম্ভব ছিল। অ্যাট দ্য সেম টাইম 2011 সালে আমি নিউজিল্যান্ডের কমনওয়েলথ স্কলারশিপ পেলাম এবং অ্যাট দ্য সেম টাইম 2011 সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করার আমাদের একটা সিলেকশন বোর্ড ছিল, সেখানে একটা সিলেকশন পেলাম। বাট সিলেকশনটা 7 মাস ঝুলে থাকলো। ওই সময় হচ্ছে আমি সবগুলো স্কলারশিপ ডিফার করলাম। নিউজিল্যান্ডে এটা ডিফার করার অপশন ছিল না, সো এটা ক্যান্সেল হয়ে গেল। বঙ্গবন্ধুটা আমি কেমব্রিজে শিফট করার চেষ্টা করলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটিতেও আর ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট হলো না। দেন আমাকে আরো 3 বছর ওয়েট করতে হয়েছে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার জন্য। মাঝখানে আইডিবির যে স্কলারশিপ, সেটাও অনেকদিন একটু ঝামেলা চলছিল, সবাই পাচ্ছিল না, মাঝখানে কিছুটা ইয়ে ছিল। দেন যাই হোক, আলহামদুলিল্লাহ 2014 সালে অনেক ঝামেলার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সময় আমাদের জাহাঙ্গীরনগরে অনেক ঝামেলা চলছিল বিসির ইয়ে নিয়ে, বাট তার মধ্যে থেকে ফাইল কাগজ যে বের করবো পুরো বিশ্ববিদ্যালয়ের শার্ট, এরকম করোনা যেরকম বন্ধ, সেরকম ওই সময় কয়েক মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। বাট ওই সময় অ্যাপ্লিকেশন বের করে যাই হোক আলহামদুলিল্লাহ আমি ওটাকে মেক থ্রু করতে পেরেছি। যেহেতু 2011 সালে বললাম কেমব্রিজে অ্যাডমিশন নেওয়া ছিল, সো সেই থ্রুতে কেমব্রিজে অ্যাডমিশনটা আবার আমি রিবুট করতে পারি। বাট হলো যে আমার আগের আইএলটিএস এর স্কোর দিয়ে অ্যাডমিশন নেওয়া ছিল, দেন আমাকে আবার ইউনিভার্সিটি থেকে বলা হলো তুমি ইমিডিয়েটলি আইএলটিএস দাও, বিকজ তোমার স্কোরটা ল্যাপস হয়ে গেছে অগস্ট মাসে। সো আমাকে সেপ্টেম্বরে একটা আইএলটিএস দিতে হলো, সেটাতে আমি অ্যাডমিশনটা দিলাম। দেন আবার কমনওয়েলথে সিলেক্টেড হওয়ার পরে ডিসেম্বরে আরেকটা আইএলটিএস দিলাম। মিনওয়াইল আমি আবার হচ্ছে যখন আমরা কমনওয়েলথে সিলেকশন পাই, উই ক্যানট প্রিডিক্ট যে এটা ফাইনালি ওয়ার্কআউট করবে, আমরা এটা ক্যান্সেলেশনও হতে পারে, সেটা আমরা জানতে পারবো নেক্সট ইয়ার জুনে বা নেক্সট ইয়ার এপ্রিলে আমাদেরকে ফাইনালি একটা ডিসিশন দেওয়া হয়। সো মিনওয়াইল আমি খুব তুষ্টি ঢুকে গেছিলাম যে না আমার হয়ে গেছে কেমব্রিজে, সেটাও বলতে পারছিলাম না। সো মিনওয়াইল চেষ্টা করছিলাম, আমি কানাডাতে ডালহাউসি ইউনিভার্সিটিতেও সুযোগ পেলাম, বাট ফাইনালি জানুয়ারির দিকে আমি হচ্ছে একটা ফাইনাল লেটার পেলাম কেমব্রিজ থেকে, কমনওয়েলথ থেকে, যে আমি মোটামুটি শর্ট লিস্টেড। সো তখন আমি কানাডাকে ক্যান্সেল করে দিয়ে কেমব্রিজের দিকে এগিয়ে আসলাম। সো এই তো আলহামদুলিল্লাহ থ্রু আউট দ্য জার্নি খুব ভালো ছিল, এক্সপিরিয়েন্স ফেনোমেনন।
কেমব্রিজে না গেলে অনেক কিছু শিখতাম না, সেগুলো ফিজিক্যালি না গেলে বলে বোঝানোর মতো না। আসলে অ্যাটমসফিয়ারটা একটা ডিফারেন্ট ব্যাপার। আমরা সেটা দেশে যারা বড় বড় ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনার সুযোগ পেয়েছি, আমরা বুঝতে পারি যে একটা একাডেমিক পরিবেশ কতটা ইম্পর্টেন্ট, একটা ছাত্রের মাইন্ডসেট চেঞ্জ করে যায়। যেরকমটা শুরু থেকে আলিফা আপাকে বলছিলাম যে ইভেন উইদিন দ্য ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে আমি পড়ছি সেই এনভায়রনমেন্টটা আমাদেরকে খুব বড় ইম্প্যাক্ট ফেলে। সো এই পর্যায়ে চলে যাবে স্পেসিফিক কিছু কোয়েশ্চেনে চটজলদি আনসারে। এই আনসারগুলো আশা করছি অডিয়েন্সদের জন্য খুব ইম্প্যাক্ট ফেলবে, যারা বিশেষ করে যারা স্কলারশিপের জন্য প্ল্যান করছে। দর্শকদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আবারও বলছি আমার লিংকে গিয়ে কমেন্ট করতে, তাহলে আমরা সেখানে অ্যাড্রেস করতে পারবো। সো আমি একটি স্ক্রিন শেয়ার করবো, সেখানে কিছু কোয়েশ্চেন থাকবে। আমি চট করে সকলের কাছে জানতে চাইবো তারা কি ফিল করছেন সে সম্পর্কে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, অক্সফোর্ড বা কেমব্রিজে স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, জানতে চাই। দেখা যাচ্ছে। মুকাররম স্ক্রিন যাচ্ছে? আচ্ছা, আমি জানতে চাই অক্সফোর্ড বা কেমব্রিজে যাওয়ার জন্য কোন বিষয়টি সবথেকে জরুরি, সংকল্প, প্রস্তুতি নাকি ফান্ডিং? আপনি কোনটা মনে করেন মুকাররম? আমার কাছে মনে হয় সবগুলোই, বাট সংকল্পটা আমার কাছে মনে হয় সবচেয়ে আগে জরুরি। সব থেকে আগে জরুরি। আলিফা আপা, আপনি কি মনে করেন? হ্যালো আলিফা আপা, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সো আমার মনে হয় মোকাররম ভাই যেটা বললেন তিনটা প্রয়োজনীয়তা আছে, এখানে একটা পয়েন্ট যুক্ত করার দরকার আছে, সেটা হচ্ছে কনভিকশন। আপনার নিজের ব্যাপারে এই ব্যাপারটা জানতে হবে যে আমি এটা করতে চাই, শুধুমাত্র আমি ওটাকে সংকল্পের মধ্যেই ধরছিলাম। আচ্ছা, তাহলে সংকল্প। আচ্ছা, সিনায়াত, আপনার কাছে কি মনে হয়? তো আমার কাছে মনে হয় যে সংকল্প আর প্রস্তুতি যদি থাকে, শোনা যাচ্ছে আমাকে? জি, আমার মনে হয় যে সংকল্প আর প্রস্তুতি যদি থাকে তখন অ্যাডমিশনও হয়ে যাবে, ফান্ডিংও চলে আসবে। সংকল্প এবং প্রস্তুতি থাকলে, তাই তো? ওকে, তাহলে আমরা তিনটা ভোট পেলাম সংকল্পে, একটা পেলাম প্রস্তুতিতে। রাশিদ, আপনার কি মনে হয়? না, আই এগ্রি দ্যাট সংকল্প আর প্রস্তুতি, কারো যদি মানে আমার মতো এক্সপিরিয়েন্স হয়, আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্স একটু ভিন্ন, কারণ আই never thought that আমি অক্সফোর্ডে অ্যাপ্লাই করবো, but I have, and then I got the opportunity. So you need to have that conviction and determination that you will get it, অথবা there is a chance. You cannot be like me and stop it. So আমার জন্য মনে হয় সংকল্পটা আর তারপর প্রস্তুতিটা হবে। আচ্ছা, তাহলে আপনি সংকল্পকে সংকল্পটা কি প্রায়োরিটি দিচ্ছেন? তারিক ভাই? আমরা তো উই আর অন দ্য সেম পেজ। আমার মনে হয় ফিরোজ, তুমি তো ইন অর্ডারে সবগুলো প্লেস করেছো। সংকল্প শুড কাম ফার্স্ট, দেন প্রিপারেশন, তারপর হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স হচ্ছে ফান্ডিং। মানে ইনভেস্ট করো, হচ্ছে তোমার হচ্ছে প্রফিট হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স। সো ফান্ডিং উইল কাম অ্যাপারেন্টলি। ওকে, ঠিক আছে। সো আমরা একটু পরেরটায় চলে যাই। সো আমরা এখানে আপডেট, মানে এবার পরের সেগমেন্টে আপডেট করব। কোন অংশটা সবথেকে কঠিন বলে মনে হচ্ছে উচ্চশিক্ষা যাবার ক্ষেত্রে? অ্যাডমিশন, সুপারভাইজার ম্যানেজ, ইংলিশ টেস্ট, স্কলারশিপ? আমি বলবো আগে? হ্যাঁ, আমার কাছে স্কলারশিপটা মনে হয়েছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে আনসার্টেন। অন্যগুলা অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা ম্যানেজ করতে পারি, নিজেদের এফোর্ট দিয়ে ম্যানেজ করতে পারি। আমি জানতে চাই স্পেসিফিক কোন ইয়ে চাচ্ছি না, মানে দ্রুত চলছে স্কলারশিপ। সরি আলিফা আপু? স্কলারশিপ, তারপর অ্যাডমিশন। স্কলারশিপ দেন অ্যাডমিশন কামস নেক্সট। ওকে, সিনায়া? জি ভাই, আমার কাছে মনে হচ্ছে স্কলারশিপ, এরপরে সুপারভাইজার ম্যানেজ করা। ওকে, সুপারভাইজার ম্যানেজ করা। রাশিদ? স্কলারশিপ এন্ড সুপারভাইজার। স্কলারশিপ এন্ড সুপারভাইজার। তারিক ভাই, আপনার কাছে মনে হয় এটা? আমার কাছে মনে হয় যে তোমার ইকুইভ্যালেন্ট টু স্কলারশিপ এন্ড সুপারভাইজার ম্যানেজ। ইংলিশ টেস্ট আমাদের জন্য, বিশেষ করে আমি সোশ্যাল সায়েন্স বা পার্সপেক্টিভে বলবো যে আমাদের দেশের ছেলেমেয়েরা সার্টেন যে স্কোর অ্যাটেন্ড করা অনেক সময় টু সাম এক্সটেন্ট ভেরি ডিফিকাল্ট। সো এই দিকেও ভালো একটা প্রিপারেশন থাকা ইকুয়ালি ইম্পর্টেন্ট। স্কলারশিপটা ম্যানেজ করাটা কঠিন পার্ট, বাট ইংলিশটাও একটা বড় ফ্যাক্টর। সুপারভাইজারও হয়তো অনেকে ম্যানেজ করে ফেলে, কিন্তু কেমব্রিজ এবং অক্সফোর্ডের অনেক হচ্ছে টিউজ রিকোয়ারমেন্ট থাকে, যেমন স্পিকিং এত লাগবে, রাইটিং এত লাগবে, সেটা অনেক সময় অনেকে ম্যানেজ করতে মানে ডিফিকাল্টি ফেস করে।
নেক্সট অংশ হচ্ছে কোন অংশটা সব থেকে কঠিন বলে মনে হয়েছে উচ্চশিক্ষা যাবার পরে? কালচারাল শক, হোম সিকনেস, ব্রিটিশ অ্যাকসেন্ট নাকি ল্যাবের কাজ? আচ্ছা, আমি শুরু করি। আমার কাছে ব্রিটিশ অ্যাকসেন্টটা আমার কাছে খুবই, প্রথম ধাক্কাটা আমার কাছে মনে হয়েছে ব্রিটিশ অ্যাকসেন্ট। ওকে, আলিফা আপু। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম, আসলে ডিপেন্ডস আপনি আসলে কতটুকু অ্যাডাপ্ট করছেন, বাট যদি অ্যান্সার দিতেই হয় তাহলে আমার জন্য ছিল a little bit of homesickness আর ল্যাবের কাজ। ল্যাবের কাজ, ওকে। সিনায়া? আমার কাছে ল্যাবের কাজ। রাসিক? আমার 4টা ভোট থাকলে 4টাই হোম সিকনেস। 4টা থাকে 4টাই হোম সিকনেস। ও বাট ওকে, এনিওয়েজ। তারিক ভাই? আমার মনে হয় যে ফিরোজ হোম সিকনেস আর ব্রিটিশ অ্যাকসেন্ট, যেটা মোকাররম ভাই বললো। কারণ যারা আমি দেখেছি যে অডিডে অক্সফোর্ডে যে যারা সাউথ এশিয়া নিয়ে কাজ করে তারা কিন্তু স্লোলি কথা বলে, মেক শিওর যে যারা আসছে ফেলো হিসেবে তারা যাতে ইজিলি বুঝতে পারে। যেমন ডেভিড লুইসের সাথে আমি কাজ করেছি, একসাথে ওনার সাথে ডিসকাসেন্ট হিসেবে ছিলাম এলএসসি সাউথ এশিয়ার একটা কনফারেন্সেও ছিলাম আমরা, পেপার প্রেজেন্টর। তো উনি বললো যে যেহেতু বাংলাদেশ হচ্ছে তার এরিয়া অফ ইন্টারেস্ট বা ফিল্ড, তো তারা এতটা কথা বলে লুকস লাইক তুমি আমার সাথে কথা বলছো এরকম। সো ডিপেন্ড অন, বাট ব্রিটিশ অ্যাকসেন্ট ভেরি ডিফিকাল্ট ফ্রম মাই পার্সপেক্টিভ। আমার ক্ষেত্রে যেটা আমার মোকাররম ভাই বলল, আই এগ্রি উইথ। মানে ইনিশিয়ালি ধাক্কা পেয়েছি, আর অন্য কোনো কিছু আমার কাছে Right. সেরকম মনে হয়নি। সেকেন্ড যদি কিছু বলতে হয়, ল্যাবের Exactly. কাজ। মানে যদি ফ্র্যাঙ্কলি বলি, আমার নিজের বসের অ্যাকসেন্ট বুঝতেও আমার 3 মাস সময় লেগেছে। মানে এর থেকে আমি লাস্ট ফ্রাইডেতে লরাকে নিয়ে একটা সেশন করেছিলাম। লরার অ্যাকসেন্ট খুবই মানে লন্ডনের অ্যাকসেন্ট, বাট তার অ্যাকসেন্টও বুঝতে আমার সমস্যা হয়নি যতটা আমার বসের অ্যাকসেন্ট আমাকে বুঝতে সময় লেগেছে। এরপরে চলে যাই। এবং একটু ফিরোজ একটু বলে নেই যে আমার যে ক্যামব্রিজে আমার মেন্টর বা গাইড যার সাথে কথা বলছি ওয়ার্কিং পেপার তৈরি করতে গিয়ে, উনি এতটাই ব্রিটিশ, ওনার অ্যাকসেন্ট বোঝা ভেরি ডিফিকাল্ট। যদিও আমি অক্সফোর্ডে ছিলাম, বাট ভেরি ডিফিকাল্ট টু মানে আন্ডারস্ট্যান্ড হিস অ্যাকসেন্ট। এখন আমি স্কাইপেতে কথা বলি, সো এটা তোমাকে জাস্ট বলে নিলাম আর কি এখানে। আচ্ছা, ইটস ওকে। সো পরেরটা চলে যাই আমরা, ফান্ডিং সোর্স বা স্কলারশিপের অপশন কি কি এবং কোনটা ভালো। যেমন কমনওয়েলথ লোকাল দিয়ে শুরু করেছি, প্রথম কলামটা হচ্ছে পিএইচডি মাস্টার্স এর জন্য, পরের কলামটা হচ্ছে পিএইচডির জন্য। তো কমনওয়েলথ লোকাল, আমরা যদি এখানে ধরি যে 1 থেকে 10 পয়েন্ট দেব, তাহলে কমনওয়েলথ লোকালটাকে আমরা কত পয়েন্ট দেব? এটা কি কঠিন, সহজ নাকি ভালো খারাপ? ভালো খারাপ চিন্তা যদি করি যে কোনটা ভালো আর কোনটা ভালো ক্লাস মানে হচ্ছে পাওয়া যায়। আমি যদি দুটোকে এক জায়গায় করতে চাই, যে পাওয়াও যায়, কারণ ফার্স্ট অপশন হচ্ছে যে আমি কত পাচ্ছি, সেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি আদৌ পাচ্ছি কিনা, বোঝাতে পারছি কিনা, মানে অ্যাভেইলেবিলিটি যদি আমি চিন্তা করি। আমার কাছে আন্ডারস্ট্যান্ডেবল, রাইট। কমনওয়েলথের আমি কোশ্চেনটা আমি একটু অস্পষ্ট, আমাকে আরেকবার যদি একটু বুঝিয়ে বলো। আচ্ছা, এখানে আমি একাধিক স্কলারশিপের নাম বলেছি, যে কমনওয়েলথ লোকাল, কমনওয়েলথ ইন্টারন্যাশনাল, আইডিবি, চ্যাভেনিং, প্রাইম মিনিস্টার ফেলোশিপ, বঙ্গবন্ধু ফেলোশিপ, কেমব্রিজ ট্রাস্ট। প্রথমত হচ্ছে এর বাইরে কি আর কোনো স্কলারশিপ আছে যেটা আমরা এখানে মেনশন করিনি? কারো কাছে কি আছে মনে হয় এরকম কিছু আমরা মিস আউট করেছি? কোনটা ভালো মানে কোন কেমব্রিজে, সরি আমি একটু যদি বলি, কেমব্রিজে আরেকটা স্কলারশিপ আছে, গেটস কেমব্রিজ স্কলারশিপ। সেটা কেমব্রিজ ট্রাস্টের আন্ডারে আমি বলবো না, কারণ এটার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হয়। ওটা গেট স্কলারশিপ যেটা বলে, হ্যাঁ গেটস স্কলারশিপ লিখলাম সেটা। এখন যদি বলি যে ইন টার্মস অফ ফান্ডিং সবথেকে ভালো ফান্ড করে কে? আমি একটু বলতে চাই এখানে দ্যাট আই থিংক সব থেকে ভালো ফান্ডিং এর চেয়ে আমি বলবো সব থেকে ভালো সাপোর্ট কে করে এটা মোর ইম্পর্টেন্ট অ্যাজ আ পিএইচডি। তো আমি বলবো আসলে কেমব্রিজ ট্রাস্ট ইজ রিয়েলি রিয়েলি নাইস, দে আর ভেরি সাপোর্টিভ, ভেরি আন্ডারস্ট্যান্ডিং। কেমব্রিজ ট্রাস্ট ভেরি গুড সাপোর্ট দিচ্ছি। ওকে, কেমব্রিজ ট্রাস্টকে 10 দিচ্ছি সবাই। আলিফা আপু, আপনার কোনো কমেন্ট আছে? আমার ধারণা এখন বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি এগুলোর অপরচুনিটি আছে প্রাইম মিনিস্টার স্কলারশিপ আর ঢাকা ইউনিভার্সিটির যে বঙ্গবন্ধু স্কলারশিপ আছে, এই দুটাই ফান্ডিং এর দিক থেকে এবং সাপোর্টের দিক থেকে আগের তুলনায় নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো করেছে।
হ্যাঁ, এখনো মানে রিসেন্টলি বঙ্গবন্ধু ফেলোশিপের অনেক ভালো করেছে ফান্ডিং, এবং প্রাইম মিনিস্টার মনে হয় সব থেকে বেশি ফান্ড দেয় প্রাইম মিনিস্টার ফেলোশিপ। আমার কাছে পরিচিত ছোট ভাই আছে যারা ইন্টারন্যাশনাল ফেলোশিপ ছেড়ে দিয়ে প্রাইম মিনিস্টার ফেলোশিপ নিয়ে বাইরে গেছে। এবং এটার বাংলাদেশের পার্সোনাল প্রেস্টিজের জায়গা থেকেও আপনি যখন রিপ্রেজেন্ট করেন, এটা খুব চমৎকার ব্যাপার। আর অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে যেটা আমাদের আগে মনে হতো যে খুব ভালো কাজ করে না, বাংলাদেশের স্কলারশিপ গুলো অনেক ধরনের সমস্যায় পড়তো, ওই জায়গাগুলো খুব উন্নত করেছে এবং অনেকগুলো স্কলারশিপ দেওয়া হয়, এটার সংখ্যাটা খুব ভালো না। আর আরেকটা যদি বলতে হয়, প্রাইম মিনিস্টার স্কলারশিপে না প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসরাও অ্যাক্সেসেবল। আমার কিছু স্টুডেন্টস এবার অক্সফোর্ডে এসেছে প্রাইম মিনিস্টার ইন্টারন্যাশনাল, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিরা আগে কোথাও স্কলারশিপের জন্য ওই কান্ট্রি ছাড়া, ওই দেশের স্কলারশিপের কান্ট্রি ছাড়া কোথাও পেত না, যেটা প্রাইম মিনিস্টার দিচ্ছে। নমিনেশন গুলো হতো না, প্রাইম মিনিস্টার এই কাজটা করছে, খুব চমৎকার। এবং একটু ফিরোজ বলি যে তুমি দেখো যে আমাদের দুই সহকর্মী, আমার দুই বন্ধু ইনফ্যাক্ট ব্যাচমেট, জামি অক্সফোর্ডে গেল পিএমও ফেলোশিপ নিয়ে, সে বলল যে মাচ বেটার দেন এনি স্কলারশিপ। এটা অনেস্টলি স্পিকিং আসলে আলিফা যেটা বললো যে উই আর রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে এরকম একটা স্কলারশিপ ইরেসপেক্টিভ অফ পাবলিক ইউনিভার্সিটি, রাইট? এটা খুব ভালো লাগার বিষয় যে বাংলাদেশকে ফান্ডিং নিয়ে অক্সফোর্ড, ক্যামব্রিজ বা অন্য কোথাও পড়া রিয়েলি ইমপ্রেসিভ। এটা আমি ফুললি এগ্রি যে আসলে কমনওয়েলথ লোকালকে আমরা মানে লোকাল বলতে মনে করছি যেটা হচ্ছে ইউজিসি থ্রুতে আসে, সেটাকে আমরা 10-এর মধ্যে কত পয়েন্ট দিতে পারি? কমনওয়েলথ লোকালকে আমরা 10-এর মধ্যে কত পয়েন্ট দিতে পারি? আমি এখন কমনওয়েলথকে কোনো নাম্বার দিতে চাচ্ছি না, এই কারণে ডিএফআইডি কে যেহেতু ইউকে গভর্নমেন্ট তাদের হোম মিনিস্ট্রির সাথে এক করে ফেলেছে, আগামী বছরগুলোতে কমনওয়েলথ স্কলারশিপের প্রচুর পরিমাণে কাট অফ হবে আসলে। ডেভেলপিং কান্ট্রি রিশাফল হবে, রাইট? হ্যাঁ, ওইগুলো কমে যাবে, কেননা ওই মানে এটা নিয়ে অনেক ডিবেট এখনো চলছে, বাট ওই টাকার সোর্সটা প্রবাবলি ওরা ইন্টারনালি ব্যবহার করবে। তো কমনওয়েলথ ইজ গোইং টু বি আ লিটল মোর আনসার্টেন দেন মেনি আদার স্কলারশিপস। তো কমনওয়েলথকে অনেক কম নাম্বার। তাহলে কি আমরা 5 পয়েন্টও দিব না? কমনওয়েলথ আমি না ফিরোজ, মাস্টার্স এর ক্ষেত্রে আমি কমনওয়েলথকে আমি 8 পয়েন্ট দিতে চাই, কারণ হচ্ছে ওদের স্কলারশিপটা যথেষ্ট জেনারাস। আমি বলবো না যে দ্য মোস্ট জেনারাস, বাট এটা অনেক জেনারাস, এবং সাপোর্ট সিস্টেমটাও এবং ওদের নেটওয়ার্কিংও ভালো। পিএইচডি এর ক্ষেত্রে আসলে আমি যেহেতু পিএইচডি করিনি, পিএইচডি ক্ষেত্রে যেহেতু আমি কমনওয়েলথে পিএইচডি তে ছিলাম, তো আমি 8 দিতে চাই। বলবো কিছু জায়গায় ওরা ফান্ডিং এ কিছু ঝামেলা আছে, লাইক অক্সফোর্ড, কেমব্রিজের মতো বা লন্ডনের মতো জায়গায় যারা পিএইচডি করতে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু আমাদের ব্যালেন্স করে চলতে হয়। আমার মনে হয় তার থেকে আমি যদি প্রাইম মিনিস্টার ফেলোশিপ নিয়ে যেতে পারতাম অনেক হ্যাপি থাকতাম রাদার দেন কমনওয়েলথ। তো কমনওয়েলথ ইন্টারন্যাশনাল যেটা শুধুমাত্র হচ্ছে মাস্টার্স এর জন্য দেয়, হ্যাঁ শেয়ার, যেটা আমার মনে হয় সেটা লোকালটার থেকে বেশি ভালো, আমার মতামত সেটা। সেখানে কম্পিটিশন মানে হচ্ছে বাংলাদেশে আমরা যেমন ইউজিসিটা হচ্ছে অনেকেই কনফিডেন্স পায় না যে দিয়ে পাবে কিনা, ইন্টারন্যাশনালটা যেহেতু ওপেন কম্পিটিশন, আমার মনে হয় এটা মানে স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি তৈরি করবে। আমি ইন্টারন্যাশনাল থেকে 9 পয়েন্ট দিতে চাই মাস্টার্সে। আলিফা আপু, আপনি কি বলবেন? হ্যাঁ ঠিক আছে, কমনওয়েলথ শেয়ার্ড গুলো ইউনিভার্সিটি ওয়াইজ ভাগ করা থাকে, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা থাকে, খুব চমৎকার। চমৎকার, আমার কলিগ গিয়েছিল। ওকে, আইডিবি স্কলারশিপকে কিরকম পয়েন্ট দেওয়া যায় মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে? আমি একটু বলি। আইডিবি স্কলারশিপ কেমব্রিজের ক্ষেত্রে এটা ম্যানেজ করে হচ্ছে কেমব্রিজ ট্রাস্ট মোস্টলি, এবং যদি আমরা সরাসরি কমিউনিকেশনটা কেমব্রিজ ট্রাস্টের ক্ষেত্রে চিন্তা করি, দে আর ফ্যান্টাস্টিক। আইডিবি ম্যানেজমেন্ট যেটা, সেটা এখনো অতটা প্রফেশনাল না, কিন্তু আমরা ওই প্রবলেমগুলো কম ফেস করি যেহেতু আমরা কেমব্রিজ ট্রাস্টের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। আমি আসলে আইডিবি স্কোরিং এর ক্ষেত্রে আমি একটু কনফিউজড, আসলে দেওয়া ঠিক কিনা। আই এম ইন লাইন উইথ মোকাররম ভাই, হোয়াটএভার হি সেইং, বাট আমি জাস্ট কিছু নতুন ইনফরমেশন দিই দ্যাট এখন আগে যেরকম ইভেন আমি আসার পরেও এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এবং মোকাররম ভাইদের সময় আমাদের পেমেন্টটা কিন্তু আইডিবি স্টাইপেন্ড গুলা আইডিবি থেকে আসতো, পেমেন্টের মাঝে মধ্যে একটু লেট হতো বাট আসতো একটু প্রসিডিউর। এখন কিন্তু আইডিবি এন্ড কেমব্রিজ ট্রাস্টের মধ্যে একটা খুবই ভালো চুক্তি হয়েছে, যেটাতে আমরা ছিলাম, যারা স্কলার্সরা ছিল কেমব্রিজে ওরা ছিলাম। এখন ডিরেক্ট দে গিভ দ্য হোল ফান্ড টু দ্য কেমব্রিজ ট্রাস্ট এন্ড কেমব্রিজ ট্রাস্ট ম্যানেজেস এভরিথিং। তো এখন এই সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে যাবে। বাট আমি যদি বলি আইডিবি অ্যাজ অ্যান এন্টিটি ইটসেলফ, আমি বলবো ওদের সাপোর্টিংটা যেটা একটু
প্রফেশনালিজম একটু কম আছে, তো আমি ওদেরকে একটু কেমব্রিজ ট্রাস্ট থেকে কম মার্কস দিব, এটা ডেফিনেট, বাট আই থিংক আই কিপ ইট अराउंड 8 to 9. ওকে, 9 ইজ ফাইন। আই থিংক আমাদের মানে ডিসকারেজ করা উচিত না। শ্যাভেনিংও আমি হচ্ছে কমনওয়েলথ শেয়ার এর মতনই পয়েন্ট দিব, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল। আমার মনে হয় যারা ইন্টারেস্টেড তারা কম্পিটিশন করে অ্যাচিভ করতে পারে। গেটস স্কলারশিপ সম্পর্কে সিনাত বলছিলেন, আপনি এটাকে কত পয়েন্ট দেবেন? জি, সো ভাই আমার যেটা মনে হয় যে গেটস কেমব্রিজ স্কলারশিপ ইজ আ very good scholarship, but it is very competitive as well. খুবই competitive। এটার জন্য কিছু কোয়ালিটিস থাকতে হয়, যেমন লিডারশিপ কোয়ালিটিস, আর এটা আমাকে প্রুভ করতে হয়। আর এটার জন্য একটা সেপারেট রেফারেন্স দরকার হয়, যে কিনা আমাকে একাডেমিক্যালি প্লাস আমার লিডারশিপ কোয়ালিটিও জাজ করতে পারবে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে ইটস হাইলি কম্পিটিটিভ, বাট ওয়ান্স ইউ গেট ইট, তখন এটা আমি বলবো যে খুবই ভালো স্কলারশিপ। আর আমার মনে হয় যে এভরি ইয়ার অলমোস্ট 80 স্কলারশিপস দেয় ফুললি ফান্ডেড পিএইচডি এর জন্য। তো ইয়া, দিস ক্যান বি অ্যান অপশন। এন্ড এটা কিন্তু ইজ যেহেতু ইটস ভেরি কম্পিটিটিভ, ভেরি কম্পিটিটিভ, হ্যাঁ। সো ইটস ভেরি জেনারেস। এটার জন্য আমি বলবো যে এটাকে আমি একটু কম মার্ক দিব, 7। আর যতটুকু মার্ক দিচ্ছে এটা পুরোপুরি গোজ বিকজ এটা এত ভালো একটা স্কলারশিপ, এটা খুবই ভালো মতো ফান্ড করতে পারবে। বাট 3 মার্কস কম, কারণ হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট। সব থেকে বেশি ফান্ড দেয় কে এগুলোর মধ্যে? সবগুলো সব থেকে বেশি ফান্ডিং করে কে? আমার মনে হয় যেমন কমনওয়েলথ বা প্রাইম মিনিস্টার ফেলোশিপ সবচেয়ে জেনারেস। আচ্ছা, তো সব থেকে জেনারেস হচ্ছে আমাদের দেশের ফেলোশিপ প্রোগ্রাম, যেটা প্রাইম মিনিস্টার ফেলোশিপ। তো আমরা এটাকে 30 দিচ্ছি এবং এটাকে আমরা হাইয়েস্ট ভোট দিচ্ছি। ওকে, সো উই মুভ অন টু দ্য নেক্সট স্লাইড দেন। আশা করি যারা দেখছেন তারা এখান থেকে ইনফরমেশন গুলো পাবেন, যারা লিভ করে গেছেন তারা পরবর্তীতে এসে পাবেন। কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অক্সফোর্ড কেমব্রিজে যাওয়াটা, অক্সফোর্ড কেমব্রিজের ভালো ল্যাবে যাওয়া, যে কোনো ইউনিভার্সিটির ভালো ল্যাবে যাওয়া? যে কোনো ইউনিভার্সিটির ভালো ল্যাবে যাওয়া আমি মনে করি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে পিএইচডির ক্ষেত্রে। মাস্টার্সের ক্ষেত্রে আমি বলবো ভালো ইউনিভার্সিটি দেখে যাওয়াটা উচিত, কারণ সেটা পিএইচডি ভালো একজন সুপারভাইজার কাছে যাওয়াটাকে সহজ করে। যে কোনো ইউনিভার্সিটি ভালো ল্যাব, এটা আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। আলিফা আপু, ভালো স্কুলের ভালো ল্যাব। আলিফা আপু, I'd ভালো say স্কুলের ভালো ল্যাব। হ্যাঁ, মানে for a student যে একটা ডেভেলপিং কান্ট্রি কনটেক্সট থেকে আসে, একটা ভালো স্কুলের যে অ্যাম্বিয়েন্ট বা ক্লাইমেট থাকে, ওখান থেকে অনেক কিছু শেখার থাকে আসলে। তো আই উড সে ইফ দেয়ার ইজ অ্যানাদার অপশন দ্যাট ভালো স্কুলের ভালো ল্যাব, তাহলে এটা। আর যে কোনো স্কুলের ভালো ল্যাব, অফ কোর্স, ইয়া, দ্যাটস ইট। আমি এগ্রি করলাম এটাতে। ওকে, সিনায়াত? আমি বাকি দুজনের সাথে এগ্রি করছি, যে কোনো ইউনিভার্সিটির ভালো ল্যাবে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি যে কোনো ইউনিভার্সিটির ভালো ল্যাব ইজ দ্য ফর পিএইচডি। যদি মাস্টার্স হয় আমার ব্যাকগ্রাউন্ড যদিও সোশ্যাল সায়েন্স, বাট আই ফুললি এগ্রি উইথ অল দ্য স্কলার। ডেফিনেটলি ভালো স্কুল এবং ভালো ল্যাব। এবং ভালো ল্যাবের সংজ্ঞার মধ্যে কি পড়বে? এক করতে হবে, বড় প্রফেসর, বেশি পাবলিকেশন, ভালো ল্যাবমেট, সুপারভাইজার, কাইন্ড এবং কোঅপারেটিভ, ল্যাবের নিজস্ব ফান্ডিং থাকা, গবেষণার ক্ষেত্রে ভালো অবদান ও মিল থাকা। মানে আমি যে গবেষণায় যেতে চাই সেখানে ভালো অবদান ও মিল থাকা। কোনটা আসলে ভালো ল্যাবের সংজ্ঞা? অনেকগুলোই অ্যাকচুয়ালি সবগুলোই খুব ইম্পর্টেন্ট, বাট যদি একটাকে বেছে নিতে বলা হয় আমি বলবো গবেষণার ক্ষেত্রে ভালো অবদান এবং মিল থাকা। ল্যাব যত ভালোই হোক না কেন, যদি কেউ সেখানে গবেষণা করে আনন্দ না পায়, তাহলে আসলে আমি বলবো যে সেখানে না যাওয়াটা ভালো। আলিফা আপু? I agree with মুকাররম ভাই, ভালো গবেষণার ক্ষেত্রে এবং মিল থাকা এবং ভালো প্রফেসর থাকা, কাইন্ড এন্ড কোঅপারেটিভ থাকা। হ্যাঁ, মানে সেটা সুপারভাইজারটা কাইন্ড এবং কোঅপারেটিভ হতে হবে। সিনায়াত? আমি এগ্রি করব আলিফ আপুর সাথে। সুপারভাইজার হ্যাজ টু বি কাইন্ড, কোঅপারেটিভ এন্ড এমপ্যাথেটিক। আর গবেষণার ক্ষেত্রে ভালো অবদান আর মিল থাকতে হবে আমার। আমার মনে হয় যে একটা গুড টিম ওয়ার্ক কামস ফ্রম গুড লিডারশিপ। সো আমার মনে হয় এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর গবেষণার ক্ষেত্রে আমার এরিয়া অফ ইন্টারেস্টের সাথে যদি মিল না থাকে, তখন দেখা যাবে পিএইচডি ইজ আ বিগ কমিটমেন্ট। তো তখন দেখা যাবে যে আমার এক্সপেরিয়েন্স যত ভালো হবে না। সো ভালো হবে না, একটা বার্ডেন মনে হবে। রাসি? আই থিংক আমার জন্য ফার্স্ট হবে হচ্ছে সুপারভাইজার, কাইন্ড এন্ড কোঅপারেটিভ, এন্ড সেকেন্ড উড বি গবেষণার ক্ষেত্রে আরো
ভালো অবদান মিল থাকা আর কি। আচ্ছা, As a স্টুডেন্টের ক্ষেত্রে বলছি। জি জি, আমি ফুললি রাইট। আমিও তাই মনে করি যে সুপারভাইজার যদি রিলেটিভলি ভালো না হয়, কোঅপারেটিভ না হয়, ইউ ক্যান continue with your PhD work even within the finest lab in the world. So supervisor essentially come first. Good supervisor. ওকে, সো এবার আমরা একটা ভালো দিক এবং খারাপ দিক জানতে চাইবো। মোকাররম, কেমব্রিজ অক্সফোর্ড সম্পর্কে একটি ভালো দিক এবং একটি খারাপ দিক বলুন। আমি কেমব্রিজের ভালো দিক যেটা বলবো সেটা হচ্ছে ওরা সবসময় উৎসাহ দেয়, বলবো মানে নিজের মতো করে চিন্তা করে। একটা শব্দ বলেন, একটা শব্দ, আমি একটা শব্দ লিখতে চাই। ভালো দিক হচ্ছে উৎসাহ দেয় ক্রিয়েটিভ হওয়ার জন্য, নিজের মতো করে চিন্তা করার ক্ষেত্রে। উৎসাহ, ওকে, উৎসাহ বানান ভুল হয়েছে, সরি। আচ্ছা, আর একটা খারাপ দিক বলুন। খারাপ দিক হচ্ছে কেমব্রিজ ইটসেলফ শহরটা খুব ডিপ্রেসিং, অন্তত আমার মতো একজন মানুষের ক্ষেত্রে যে চায় হচ্ছে একটা কমিউনাল এনভায়রনমেন্টে থাকতে, সেটা আমি মিস করেছি কেমব্রিজে। আল্লাহ, আমার বানান ঠিক হচ্ছে না, সরি ফর মাই স্পেলিং। সো আমার মনে হয় বেটার রাইট ইন ইংলিশ। ইংলিশে লিখলে অসুবিধা নাই ফেরোজ, যদি সমস্যা হয়। বাংলা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলা বানানোর জন্য। আলিফা আপু, ওকে, একটু ভালো দিক বলুন। ভালো দিক হচ্ছে ডাইভার্সিটি এন্ড অ্যাকোমোডেটিভ, আর বাংলা কি বৈচিত্র্য, বৈচিত্র্য, হ্যাঁ, in terms of students and professors and culture, amazing. আর খারাপ দিক যদি একটা বলতে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খারাপ দিক না, বাট পার্সোনালি আমি একজন লেড ব্যাক মানুষ, এক্সট্রিমলি কম্পিটিটিভ। সো কম্পিটিটিভ মানে প্রতিযোগিতা, এটা ভালোই হবার কথা, কিন্তু ব্যক্তিগতভাবে মানে অনেক সময় মনে হয় যে টু মাচ কম্পিটিশন, আমি হয়তো রেসে পিছিয়ে গেলাম নাকি, এরকম একটা বিষয়। আচ্ছা, সরি ভাই, আমার কাছে মনে হচ্ছে ভালো দিক হচ্ছে অক্সফোর্ড আর কেমব্রিজের ট্রেডিশন, যে ঐতিহ্যগুলো, ফর্মাল ডিনার, এগুলো আমার কাছে সবচেয়ে ভালো দিক মনে হয়। আর আরেকটা ভালো দিক আমি বলতে চাই, ওটা হচ্ছে যে ডিগনিটি ফর অল, সবাইকে ইকুয়াল রেসপেক্ট দিয়ে ট্রিট করা হয়, এটা। আর খারাপ দিক আমি আসলে খুব একটা পাই না। আমার মনে হয় আমি আলিফাপুর সাথে এগ্রি করবো, প্রতিযোগিতা একটা থাকেই সবসময়। আচ্ছা, এরপরে রাসিক, আপনি একটু শর্ট করে বলুন, আমরা শেষ করতে চাই, তাড়াতাড়ি অনেকক্ষণ হয়ে গেছে। আমিও আই থিংক হিস্ট্রি অফ অক্সফোর্ড এন্ড কেমব্রিজ, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক, ইতিহাস। আচ্ছা, ওই ঐতিহ্য, আচ্ছা ঠিক আছে, ঐতিহ্য। আর আসলে খারাপ দিক বলার মতো এরকম কিছু নাই। আসলে আমার থেকে খারাপ দিক পাওয়া যাবে অক্সফোর্ড এন্ড কেমব্রিজ। আই থিংক অক্সফোর্ড এন্ড কেমব্রিজ প্রতিযোগিতা আমি বলবো না, ওরা খুব ইন্টেন্স, ওইটাও না। বাসা থেকে দূরে বিকজ ইউ আমার 5 মিনিট ওয়াক ডিপার্টমেন্ট। তাহলে আচ্ছা, ট্রান্সপোর্ট সিস্টেম ইন কেমব্রিজ, এটা বলুন, একটি কারণ বলুন অক্সফোর্ড বা কেমব্রিজ সম্বন্ধে। জি, আমাকে? জি, হ্যাঁ ফেরোজ, আমার কাছে মনে হয় যে অক্সফোর্ডে যেহেতু ছিলাম, তারা তোমাকে বুস্ট আপ করবে যে ইউ হ্যাভ দ্য এবিলিটি টু পারফর্ম। এই যে এক্সপ্লোর করা, তোমার পটেনশিয়ালিটিটাকে এক্সপ্লোর করা এবং অ্যাকনলেজ করা। আর কেমব্রিজে আমি 2 বার গিয়েছিলাম, একটা অমর্ত্য সেনের সাথে তোমার ইয়াতে ছিল 2018 সালে কেমব্রিজ ক্যাপাবিলিটি কনফারেন্স, যেখানে আমারও একটা পেপার ছিল রাইট আফটার অমর্ত্য সেন। তো আমি দেখেছি ওইখানকার প্রফেসররা ভেরি ফ্রেন্ডলি, এবং সিন্স দেন আমার যে বর্তমানে পোস্টডক গাইড, তার সাথে কিন্তু যোগাযোগটা ওই 2018 সাল থেকে তৈরি হয়, এবং টিল টুডে যে আই হ্যাভ এ গুড রিলেশন, এবং সে আমাকে স্কলারশিপ প্রোভাইড করেছে, এবং তুমি জানো যাওয়ার কথা। সো আমার মনে হয় যে প্রফেসর ভেরি ফ্রেন্ডলি কম্পেয়ার টু অক্সফোর্ড এট দ্য সেম টাইম, বাট আই এম ব্লেসড যে অক্সফোর্ড প্রফেসর আমার জন্য অনেক কিছু করেছে। খারাপ দিক বলুন একটা। জি, খারাপ দিক বলুন একটা। আমার কাছে খারাপ দিক যেটা হচ্ছে যে ওই যেটা কালচারাল একটা গ্যাপ আছে, পার্টিকুলারলি আমরা তো এত কথা বলি, বাচাল কাইন্ড অফ থিং, টকেটিভ বলতে পারো, যে ওরিয়েন্টাল কালচারে এত কথা বলি, ওরা তো উইথাউট মানে প্রয়োজন ছাড়া দে ক্যান স্পিক, দে ক্যান শেয়ার এনিথিং। আমার কাছে অনেকটা এই জন্য অনেকটা কনজারভেটিভ মনে হয়, যে অনেক কিছু শেয়ার করতে চায় না মন খুলে।
আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে ভালো দিক সাম্য। আমি সাম্যতাটা খুব এনজয় করেছি এবং আমার কখনো মনে হয়নি যে আমি দেশের বাইরে আছি, আমার এটা কখনো মনে হয়নি। আর খারাপ দিক আমার কাছে মনে হচ্ছে এভরিথিং ইজ টু মাচ এক্সপেন্সিভ, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। বা মূল্যবান, তাই আমি বাংলা লিখ ফেললাম। সো আমরা মনে হয় অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, আমার মনে হয় এবার আমি শেয়ার স্ক্রিনটা ক্লোজ করব। আর যারা অডিয়েন্সদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এতটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে থেকে আলোচনা শুনেছেন এবং কমেন্ট করেছেন। রাফিক, সিনাত, আলিফ আপু, অনেক তাদের জন্য অনেকেই কমেন্ট করেছেন দেখলাম, ধন্যবাদ। আর দর্শকদের জন্য যদি আপনাদের এরকম সেশন দেখার ইচ্ছে থাকে বা জানার ইচ্ছে থাকে কমেন্টে জানাতে পারেন, আমরা প্রয়োজনে আরো ইনভিটিভ সেশন, স্পেসিফিক সেশন অ্যারেঞ্জ করতে পারি। আপনারা কি জানতে চান সেটা আমাদের আমরা যারা গেস্ট আছি আজকে বা আমি হোস্ট আছি, আমাদের সবাইকেই ইনবক্স করতে পারেন, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। একটু দেখে নি কমেন্ট বক্সে কোনো নতুন কোয়েশ্চেন আছে নাকি। একজন কোয়েশ্চেন, PhD is not a training, okay না, কোয়েশ্চেন না। আচ্ছা, অক্সফোর্ড, কেমব্রিজ, ইম্পেরিয়াল কলেজের মতো ইউনিভার্সিটিগুলোতে ফুল ফান্ডেড অ্যাডমিশনের জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে কিভাবে আগানো উচিত, এ ব্যাপারে যদি কিছু বলতেন। সিনাত, যদি কিছু বলতেন। জি, আমি আমার মনে হয় যেটা আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে একাডেমিক রেজাল্টটা ভালো রাখতে হবে। এটা প্রথম থেকেই আমার চেষ্টা থাকতে হবে যে আন্ডার গ্রাজুয়েটে থাকতে আমাদের সিজিপিএটা কোনোভাবেই 3.5 এর নিচে যাতে না নামে। আর আরেকটা জিনিস যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটা আমি বললাম যে কেউ যদি কোনোভাবে কোনো উইকনেস থেকে থাকে এটাতে, তখন আমাদের প্রথম থেকেই রিডিং অ্যান্ড রাইটিং স্পেশালি, কারণ আমাদেরকে তো বোথ মাস্টার্স আর পিএইচডির জন্য থিসিস রাইটিং লিখতে হয়। রাইটিং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো রাইটিং আর রিডিংটা প্র্যাকটিস করা, সেটা যেভাবে হতে পারে, আমি কোনো ইংলিশ নিউজ পেপারে আর্টিকেল পড়লাম বা কোনো আমার পছন্দের স্টোরি বুক দিয়ে না হয় আমি স্টার্ট করলাম, আমি একটা প্যারাগ্রাফ পড়লাম, তারপরে আমি সেটা এক্সপ্লোর করলাম যে কি বুঝাতে চাচ্ছে রাইটার, আমি নিজের মতো করে একটা সামারি লিখলাম যে কি লিস্টটা কি। সো আমার মনে হয় এইভাবে আগানো দরকার। আর ফান্ডিং এর জন্য যেটা আমি বলবো যে আমাদেরকে সবসময় অ্যাওয়্যার থাকতে হবে যে কি কি ফান্ডিং অপশনস আসছে। এখন যেরকম প্রাইম মিনিস্টার স্কলারশিপ আছে, আমার সময়টাতে প্রাইম মিনিস্টার স্কলারশিপ বোধহয় তখনও ছিল না। তো এই জিনিসগুলো একটু আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে যে কি কি রিকোয়ারমেন্ট এসব স্কলারশিপের জন্য, কি কি পেপার ওয়ার্ক আছে, কি কি ডকুমেন্টস লাগবে। আমার মনে হয় এভাবে আগালে, দৃঢ় সংকল্প থাকলে আমার মনে হয় ফান্ডিং আর অ্যাডমিশন কোনো ব্যাপার হবে না। পরের কোয়েশ্চেনটা মনে হয় আপনার কাছেই যাচ্ছে। I'm currently pursuing my bachelor's in pharmacy from BRAC University to shift my career track to public health in masters. What can be a feasible track to follow to get to Cambridge or Oxford? একজন অক্সফোর্ড আর কেমব্রিজে যেতে চায় পাবলিক হেলথে ফ্রম ফার্মাসি ডিপার্টমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি। ক্যারিয়ার সুইচ করতে চায় একজন, কি করা উচিত? আমি এখানে যদি একটু বলতে হয়, এটা হচ্ছে কেউ ব্র্যাকে যদি থাকে ফার্মাসিতে আর যদি পাবলিক হেলথে যেতে চায়, এটা ফার্মাসি থেকে ট্র্যাক চেঞ্জ করে ইটস নট ডিফিকাল্ট, বাট হি ক্যান টেক দ্য বেস্ট অপরচুনিটি ফ্রম ব্র্যাক বিকজ ব্র্যাকের পাবলিক হেলথ ইজ ইন্টারন্যাশনালি ভেরি ওয়েল, ভেরি ওয়েল নো। ও যদি ওখানে কোনো পিআই থাকে, সুপারভাইজার থাকে, ও যদি জাস্ট বলে যে আমি 6 মাস একটু ফ্রি তোমার সাথে কাজ করব রিসার্চে, I want to help you, একটু এক্সপেরিয়েন্স গেইন করে অ্যাপ্লিকেশনে যদি এসওপি তে যদি এতটুকু লিখতে পারে ও ব্র্যাকে একটা সুপারভাইজারের সাথে এখানে এই ধরনের রিসার্চ করেছে, দ্যাট ইজ আই থিংক। আর সিনার যেটা বললো দ্যাট ওর যদি একাডেমিক্স রেজাল্ট ভালো থাকে, দ্যাট ইজ আই থিংক ওর হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো আমার মনে হয় আমাদের সেশনটা শেষ করা উচিত। অনেক লম্বা একটা সেশন হলো, আমি এতক্ষণ দীর্ঘায়িত করতে চাইনি, বাট সেটাই সিনাতকে বলছিলাম যে আমরা গল্প শুরু করলে হয়তো দেখা যাবে যে আমাদের সেশন আনলিমিটেড টাইমের জন্য চলছে। তো এনিওয়েজ, গেস্ট যারা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা ছেড়ে চলে গিয়েছেন, আশা করছি পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন দরকার পড়ে আমার পেজে বা শেয়ার পেজগুলোতে গিয়ে দেখতে পারবেন। আর আবারও বলছি, যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের জানাতে পারেন, আমরা সেগুলো ইনশাআল্লাহ অফলাইনেও অ্যাড্রেস করার চেষ্টা করবো। আর আপনাদের সাজেশন আমাদের এরকম সেশন অর্গানাইজ করার ব্যাপারে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা সেশনে অন্য কোনো ইন্টেলিজেন্ট পিপলদের সঙ্গে। ধন্যবাদ। Thank you. Thank you. Thank you, ভাইয়া। Thank you.